সবাই যে কথা বলছে আমি দিয়ে দেরি হয়েছে। আমাকে যখন এখানে আমন্ত্রণ করলেন জুনায়েদ আহমেদ, বললেন যে আমরা এটা 4টায় শুরু করব, তো এখন তো প্রায় 5:30 হয়ে গিয়েছে মনে হচ্ছে। আর আমি চেয়েছিলাম আপনাদের এখানে যারা কথা বলবেন তাদের কথা শোনার পরে বলবো। অনেকে এখন আমি বলার পরে যখন আপনারা আবার প্রশ্ন করবেন তখন আবার বলবেন, ফলে বক্তৃতা আমি প্রথমে সংক্ষেপে বলি, তারপর আপনাদের প্রশ্নপত্রের পর আবার বলবো। আমাকে দুভাগে ভাগ করে বললে বোধহয় ভালো হবে না। প্রথম কথা হচ্ছে এই যে আমরা গণতান্ত্রিক বিপ্লব বললাম, গণতন্ত্র কথা তো সকলেই বলেন। এখন সারা পৃথিবীতে গণতন্ত্রই হচ্ছে বেশিরভাগ দেশে একমাত্র মানে সমস্ত সাংবিধানিক ব্যবস্থার ভিত্তি। সরি, আমি ফোনটাকে বন্ধ করি। তো গণতান্ত্রিক বলতে যেহেতু সারা পৃথিবীতে সবাই বলে গণতন্ত্রের কথা, তা আমাদের গণতন্ত্র আলাদা হবে কিভাবে? মানে গণতন্ত্র ভালো না মন্দ এই বিচার অনেকে করেন, এবং কেউ কেউ যেগুলিকে আমরা ধর্মীয় দল বলি তাদের মধ্যে কেউ কেউ বলেন যে গণতন্ত্র তো হতে পারে না। আমরা আগে দেখেছি যেটাকে বলা হয় লিবারাল ডেমোক্রেসি, যেটা বিলেত, আমেরিকা, জাপানে চলে। ঠিক আছে, বোঝাতে পারছি। এইটা একটা আর মহা সমস্যা। এখন এটার কাছে গেলে তো কথা বলা যায় না, দূরে গেলেও বলা যায় না। আচ্ছা, দুঃখিত আমি। হ্যাঁ, ঠিক আছে। এখন হ্যাঁ, তারপর যে বিলেত আমেরিকায় যে গণতন্ত্র সেটাকে বলে উদারনৈতিক গণতন্ত্র। তার মানে এই গণতন্ত্র হবে সেখানে ভোটের অধিকারের মধ্যে সীমিত, কিন্তু আপনার সম্পত্তি বা অন্যান্য অধিকারের ক্ষেত্রে কোনো গণতন্ত্র নেই। এটাকে বলে লেসে ফেয়ার। তাদের অর্থনীতি হচ্ছে ফ্রেঞ্চ কথা, যার মানে হলো যার যতটুকু ক্ষমতা, যতটুকু ইচ্ছা সেই অনুসারে সে ধন সম্পদ অর্জন করবে। এখন তার চেয়ে আমি একটা নতুন কথা এখন বলতে পারি, তাহলে আমাদের গণতন্ত্রটা আলাদা হবে কিভাবে? আগে পূর্ব ইউরোপে বলতো, তারা কিছুটা নয়া গণতন্ত্র কথাটা এনেছিল, বা চীনে বলতো পিপলস ডেমোক্রেসি, নয়া গণতন্ত্র। তার সার কথাটা কি? যে ধন সম্পদের ক্ষেত্রেও যদি আপনি কোনো না কোনো ধরনের সমতা প্রতিষ্ঠিত না করেন, তাহলে ভোটাধিকার দিয়ে তেমন কিছু পরিবর্তন হয় না। আমরাও সেটা অভিজ্ঞতা দেখেছি। বড় লোকেরাই শুধু নির্বাচিত হতে পারে, এবং গরিবদের কাজ হচ্ছে শুধু হয় এই পক্ষকে ভোট দেওয়া, না হয় ওই পক্ষকে ভোট দেওয়া। তো সেটা থেকে বের হওয়ার জন্য গণতন্ত্রের ধারণাটাকে যদি আমরা ভোটের জায়গা থেকে আরো একটু সরিয়ে দেখি, আমরা সকলে সবাইকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। এখন যেখান থেকে গত আন্দোলনটা শুরু হলো আপনারা দেখেন, সেখানে একটা গণতন্ত্রের উদাহরণ। বাংলাদেশের সিভিল সার্ভিস পরীক্ষায়, যেটাকে আমরা বলি মেধাভিত্তিক প্রতিযোগিতা, তার ভিত্তিতে শতকরা 100 জন নির্বাচিত না হয়ে শতকরা 44 জন নির্বাচিত হবে মেধাভিত্তিকের মাধ্যমে, আর বাকি 56 ভাগ নানা ধরনের কোটা রাখা হয়েছিল। এবং সেটা হয়তো স্বাধীনতার পরপর করায় অনেকের পক্ষে এটা বৈধ মনে হয়েছিল। মুক্তিযোদ্ধার পরিবার, তার জন্য শতকরা 30 ভাগ থাকবে। কিন্তু 50 বছর পরে বা 40 বছর পরে ছাত্রদের মনে প্রশ্ন জাগলো, যদি প্রতিযোগিতার ক্ষেত্রে বছরে 2000 লোক নিয়োগ করা হয় সিভিল সার্ভিসে, তার মধ্যে শতকরা 56 মানে প্রায় 1050টা যদি সংরক্ষিত থাকে, বাকি 950-এর মধ্যে আমরা প্রতিযোগিতা করে কি করতে পারবো? কথাটা খুবই যৌক্তিক। সেটার পরিণতি কি হয়েছে আপনারা জানেন। আমি বলছি এই যে 950 জন মেধার ভিত্তিতে তৈরি হবে, আমরা ধরে নিচ্ছি মেধা একটা স্বাধীন শক্তি। মানুষ কেউ মেধা নিয়ে জন্মায়, কেউ মেধা নিয়ে জন্মায় না, এটা প্রাকৃতিক ব্যাপার। কিন্তু একটু চিন্তা করে দেখলে, অর্থাৎ আগের ইতিহাস পরের ইতিহাস মিলিয়ে দেখলে দেখা যায় মেধাটাও অন্য কোনো জিনিসের ফলাফল। মেধাটা কারণ নয়। আপনি যদি ঠিক স্কুলে যেতে পারেন, আপনি যদি ঠিক প্রাইভেট টিউটর রাখতে পারেন, আপনি যদি ঠিক মা বাবার পরিবারে জন্মান, আপনার মেধা একটু এগিয়ে যাবে আরেকজনের তুলনায়। সুতরাং মেধাকে যেভাবে প্রথমে আমরা অঙ্কের ভাষায় বলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন শক্তি মনে করি, সেটা নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে যেমন আমি যদি 7ম শ্রেণীতে ক্যাডেট কলেজে ভর্তি হই, সেখানে যেরকম ডিসিপ্লিনের সাথে পড়াশোনা করানো হয়, তাতে আমার পরীক্ষার ভালো করার সম্ভাবনাটা বেড়ে যায় এবং প্রমাণিত হয় যে আমি মেধাবী বেশি। আবার ক্যাডেট কলেজে ভর্তি করার সময় দেখা যায় মেধাবী ছেলেদের ভর্তি করা হয়, কিন্তু 6ষ্ঠ শ্রেণীর ছেলে মেয়েদের মেধাটা আপনি কী করে বিচার করেন? এই ক্ষেত্রে মেধাকেও প্রশ্ন করা যায়। সেই জন্য আমরা একটা নতুন কথা ভাবতে পারি, গণতন্ত্রকেও আর একটা পরীক্ষা পাশ করতে হবে। গণতন্ত্রটাকে ন্যায়ভিত্তিক হতে হবে।
ন্যায় মানে যার যার প্রাপ্য তাতে দিতে হবে। আপনি বলুন কার কি প্রাপ্য, এটা কিভাবে ঠিক হবে? প্রাচীন গ্রিসে গণতন্ত্রের ধারণা নিয়ে যারা কথাবার্তা বলেছিলেন, প্রাচীন গ্রিসে গণতন্ত্রকে কিন্তু খুব একটা ভালো শাসন ব্যবস্থা মনে করা হতো না। যেমন গ্রিক পণ্ডিত অ্যারিস্টটলের কথা আমি প্রায় বলে থাকি, উনি বলতেন সবচেয়ে ভালো শাসন হচ্ছে এক ব্যক্তির শাসন। চমকে উঠবেন না, এটা সারা পৃথিবীতে তাই এখনো আছে। এটা না হলে রাজার শাসন। রাজা যখন খারাপ হয় তখন তাকে বলে স্বৈরতন্ত্র। ভালো হচ্ছে রাজতন্ত্র। একজনের শাসন যখন অধঃপতিত হয় তখন তার নাম স্বৈরতন্ত্র হয়, টিরানি। আর সাধারণত দেখা যায় রাজা একলা শাসন করেন না, তিনি তার মতো কয়েকটা পরিবার নিয়ে ষড়যন্ত্র করে শাসন করেন। এইটাকে বলে এরিস্টোক্রেসি, অভিজাততন্ত্র। পৃথিবীর সব দেশে অভিজাততন্ত্র আছে। বিপ্লবের আগে ফ্রান্সে, ইংল্যান্ডে এখনো তো হাউস অফ লর্ডস আছে, এইটার অনুকরণে আমেরিকার সেনেট আছে। এটা অভিজাততন্ত্র। আমাদের দেশে এখন সংবিধানের কথা আপনারা শুনবেন, একটা কুতর্ক লোকে করতেছে যে দেশে প্রেসিডেন্ট শাসনতন্ত্রে গেলে বেটার হবে প্রধানমন্ত্রীর চাইতে, নাকি এক কক্ষের জায়গায় দু কক্ষ করলে ভালো হবে, নাকি বাংলাদেশকে 10টি প্রদেশে বিভক্ত করলে ভালো হবে। এইগুলি হচ্ছে ইংরেজিতে বলে ফেনা, ইংরেজিতে বলে এপিফেনোমেনন, অর্থাৎ সাবানের ফেনার মতো ভাসছে। মনে হচ্ছে সমস্ত সমস্যা আমাদের সংবিধানের ভিতরে। একটু ভেবে দেখলে দেখা যাবে সংবিধান নিজে কোনো ঘটনা নয়, সংবিধানটা হচ্ছে অন্য ঘটনার ফলাফল। আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকারে বাস করলে ভালো থাকবো, না রাষ্ট্রপতি শাসিত সরকার থাকলে ভালো থাকবো, নাকি প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে, যেমন সেনাপ্রধান বলেছেন, একটু ভারসাম্য করবে, সেনাবাহিনীকে রাষ্ট্রপতির অধীনে গেলে ভালো হবে। এই সবগুলি গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এগুলি আমি বলবো সাহস করে এগুলি মূল সমস্যা নয়, মূল সমস্যা আরও গোড়ায়। সেটাই আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি যে সকলের জন্য রাষ্ট্রের চাকরিতে অংশগ্রহণ করা শুধু নয়, স্কুল কলেজে ঢোকার ক্ষেত্রেও সকলের সমান সুযোগ থাকবে কিনা। সুযোগ ছাড়া অধিকার কথার কোনো মূল্য হয় না। যেমন আমরা এখন বলি শিক্ষা একটি অধিকার। প্রায় সময় জিজ্ঞাসা করি, আচ্ছা শিক্ষা একটা অধিকার বুঝলেন, কয় বছরের শিক্ষাকে আপনি অধিকার হিসেবে স্বীকার করেন? পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়া, দশম শ্রেণী পর্যন্ত, দ্বাদশ শ্রেণী পর্যন্ত, না স্নাতক পর্যন্ত, নাকি একেবারে সর্বোচ্চ পিএইচডি করা পর্যন্ত? এর অধিকার কোনটা? অধিকার মানেটা কি? বলা হচ্ছে না অধিকারের সাথে আপনার পয়সা লাগবে। তাহলে এটা অধিকার হলো কিভাবে? অর্থাৎ পয়সা থাকলে আপনি শিক্ষা কিনতে পারবেন। এখন বাংলাদেশের কতটুকু শিক্ষা অবৈতনিক? এই টাকা মানে আপনি এই দেশে জন্মেছেন, এই দেশে আপনি উৎপাদনের কাজে অংশগ্রহণ করেন, হয় শ্রমিক হিসাবে অথবা ম্যানেজার হিসাবে অথবা অন্য কোনো ক্যাপাসিটিতে মালিক হিসাবে। তাই আপনার ছেলে মেয়ের স্কুলে যাওয়ার অধিকার আছে। স্কুলে যাওয়ার জন্য আপনার প্রতি কোনো পয়সা দিতে হয় না, কিন্তু ছেলে মেয়ের খাওয়ার পয়সা তো আপনাকে দিতে হয়। না খেয়ে তোকে লেখাপড়া করতে পারে না। সেই দিক থেকে দেখা যায় স্কুলে যেতে হলে যা যা প্রয়োজন তা কি আপনার আছে? সেই দিক থেকে এটা অধিকার হচ্ছে না। আমরা শুধু বলছি স্কুলে গিয়ে বেতন দিতে হবে কিনা। আগে আমি প্রাথমিক বিদ্যালয়ে বেতন ছাড়া পড়তে পারতাম, এখন আমরা প্রাথমিক বিদ্যালয়ে পড়াটাকে গৌরবজনক মনে করি না, আমার কিন্ডার গার্ডেনে পড়াতে হবে। সেখানে মাসে 30, 40, 50 হাজার টাকাও দিতে হয়। এবং সেইখানে আবার মাধ্যমের প্রশ্ন জেগেছে। তা মাদ্রাসা শিক্ষা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, বিশেষ করে নারায়ণগঞ্জে আপনারা বলবেন, কিন্তু কিন্ডার গার্ডেন নিয়ে তেমন প্রশ্ন আমি শুনি না। অর্থাৎ উর্দু মাধ্যমে পড়ানো আমাদের জাতীয় শিক্ষা থেকে ব্যতিক্রম হিসেবে আমরা জানেন এটা বিপদ হয়। তো ইংরেজিতে যাওয়াটা তো বিপদ হলো না, এটা ঊর্ধ্বপথ হলো। নিম্নগামী হলেই বিপদ, ঊর্ধ্বগামী হলে কিন্তু বিপদ নাই। তার মানে নানা প্রকার অসাম্য তৈরি হচ্ছে। আমি এই জন্য ফিরে আসি। আমরা বললাম কি, আমি যেখানে বললাম যে গণতান্ত্রিক বিপ্লবে জাতীয় সংবিধানের রূপরেখা, এই গণতান্ত্রিক বিপ্লব জিনিসটা কি? আমি আমার ভোট দিতে পারলাম, কারণ গত 15 বছরে আপনারা ঠিকভাবে ভোট দিতে পারেন নাই, কাজে সেইটাই মনে হবে সবচেয়ে বড় সমস্যা। এইটা আমি অস্বীকার করছি না, কিন্তু তার পেছনে আরও সমস্যা আছে। এমনকি আমি যদি প্রথাগতভাবে ভোট দিতেও পারি, ভোট তো বহু বছর দিয়ে আসতেছি আমরা ব্রিটিশ আমল থেকেই। ভোট দিয়ে কিছুই কাজ হয়নি তা বলবো না, কিন্তু ভোট দিয়ে সব কিছু হচ্ছে না। অনেক কাজ ভোটের আওতার বাইরে থেকে যাচ্ছে। আপনার ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে কিনা এটা তার মেয়ে ভোট দিয়ে নির্ধারণ করছেন না, অর্থাৎ ভোটের আওতার বাইরে থেকে যাচ্ছে। আপনার স্কুলের ম্যানেজিং কমিটি কীভাবে চলবে সেটা তো ওই স্থানীয় ভোটের মধ্যে চলছে। এই জন্য আমি বলছি গণতান্ত্রিক বিপ্লব বলতে যদি আমরা একটা নতুন মাপকাঠি ব্যবহার করি যেখানে সকলের অধিকার সমান থাকবে, এটা নিশ্চয়তা আসবে। সমান কিসের অধিকার? শুধু ভোট দেওয়ার ক্ষেত্রে সমান অধিকার নয়, আপনার অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও, যেমন স্কুলে পড়ার, আলোচনা শুনে ভালো লাগলো, হাসপাতালে চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে, শহরের রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রে। এই ক্ষেত্রগুলো যদি আমরা বর্ধিত করি, সেটা কতটুকু বাড়ানো যাবে কতটুকু কমানো যাবে সেটা আলোচনার বিষয়। তাহলে বোঝা যাবে এই দেশে আপনার কিছুটা সমানাধিকার হয়েছে। যেমন আমাদের সকলকে রাস্তায় চলতে হয়, যখন আপনি এখন ব্রিজ পার হন আপনার টোল দিতে হয়,
কিন্তু সাধারণ রাস্তায় চলা হলে আমাদের টোল দিতে হয় না, গাড়ি চালাতে হলে তো গাড়ির তেল খরচ দিতে হয়। এইভাবে যদি আপনি সমস্ত জায়গায় দেখেন, আমি এক কাজ থেকে আরেক জায়গায় যাব, আমার এখন পাবলিক ট্রান্সপোর্টেশন বা বাস নাই, এটা যদি আমার অধিকার হতো তাহলে আমি বলতাম যে বাসে পয়সা দিয়ে আমি সবাই উঠতে পারবো। এক জায়গা থেকে আরেক জায়গা যেতে 10 মাইলের মধ্যে কত টাকা ভাড়া লাগে, সেগুলো যদি ন্যায়ভিত্তিকভাবে ঠিক হতো, জনগণ পয়সা দিয়েও যেতে পারতো, ভালো হতো। এখন তো সেটা আপনার যাচ্ছে তাই হচ্ছে, কাজে যেতে আপনার 10 ঘন্টা লাগছে, ঢাকা থেকে তো আমাদের আসতে আমাদের 2 ঘন্টা লেগে গেল, 2.5 ঘন্টা লেগে গেল। এই জিনিসগুলো যদি আমরা আওতার মধ্যে আনি, গণযোগাযোগ, পরিবহন, শিক্ষা, চিকিৎসা এবং আরও অন্যান্য ক্ষেত্র আছে, সবগুলো যদি আমরা হিসাবে আনি, তখন গণতন্ত্র আস্তে আস্তে প্রসারিত হবে। প্রাচীন গ্রিসের কথা যে বলছিলাম, তারা বলছিল শিক্ষা ব্যবস্থার মতোই প্ল্যাটোর যে বিখ্যাত একটা বই আছে রিপাবলিক, উনি বলেন রিপাবলিক রাজনৈতিক বই নয়, এটা হচ্ছে একটা শিক্ষা বিষয়ক বই। এই কথা বলছেন অষ্টাদশ শতাব্দীতে ফরাসি দেশের পণ্ডিত জান জাক রুসো, যে প্ল্যাটো রিপাবলিকে সবাই একটা পলিটিক্যাল থিওরির বই আকারে পড়েন। উনি বলেন এটা আসলে একটা শিক্ষা বিষয়ক বই। উনি ওখানে যে অলিক কল্পনাগুলি করেছেন, বাচ্চাদেরকে কিভাবে সেখানে জন্মের পর থেকে প্রতিপালন করা হবে এবং তারপরে তারা কিভাবে রাষ্ট্রের শাসক শ্রেণীতে পরিণত হবে, সেনাবাহিনীতে পরিণত হবে, ব্যবসায়ী শ্রেণীতে পরিণত হবে এবং সবশেষটা হবে শ্রমিক শ্রেণীতে পরিণত হবে, কয়েকটা ধাতু দিয়ে দেখিয়েছেন। যারা রাষ্ট্রের শাসক হবেন তারা হলেন সোনা, রাষ্ট্রের যারা রক্ষক সেনাবাহিনী হবেন তারা হলেন ওনার ভাষায় রূপা, তারপরে যারা ব্যবসায়ী অর্থাৎ সমাজের মাজাটা যারা ধরে রাখবেন, ব্যবসা মানে এখানে শুধুমাত্র দোকানদারি নয়, সমস্ত উৎপাদন যারা নিয়ন্ত্রণ করবেন তারা হলেন ব্রোঞ্জ বা আমরা পিতলও বলতে পারি আধুনিক ভাষায়। আর যারা সমাজের পা, যাদের পরিশ্রমের উপর কৃষি নির্ভর করে, যাদের পরিশ্রমের পর শিল্প কারখানার উৎপাদন নির্ভর করে, তাদেরকে উনি বলেছেন লোহা। এই যে 4 শ্রেণীতে বিভক্ত করে প্ল্যাটো বলছেন ন্যায় বিচার হচ্ছে একটি বর্গক্ষেত্র। আমরা বাংলায় ন্যায় বলতে বোঝাই, আমরা লজিককেও ন্যায় বলে, আর ন্যায় শব্দের সহজ বাংলা কি? মতন। আমি আপনার ন্যায় মানে আমি আপনার মতন। তো সেই দিক থেকে প্ল্যাটোর সংজ্ঞাটা ছিল সমাজে যেহেতু নানা শ্রেণী থাকবে, নানা ধরনের পেশার লোক থাকবে, এটা হতে বাধ্য। একটা গ্রামে আপনার নাপিত লাগে, ধোপা লাগে, কামার লাগে, কুমার লাগে, ঘোড়া বানানোর জন্য গ্রামে কত লোক লাগে, শুধু চাষা থাকলে হয় না। একটা কৃষি সমাজ যখন আমরা বলি তাদের নানা পেশা থাকে। আমাদের গ্রামগুলিতে আগে দুটো জিনিস তারা সবই গ্রামে থাকতো, একটা হচ্ছে লবণ আর একটা হচ্ছে লোহা। এগুলো বাইরে থেকে আমদানি করতে হতো, সব গ্রামে লোহা এবং লবণ হতো না, আর বাকি সব গ্রামের লোকে করে। তারা যে নানা পেশায় বিভক্ত, প্রাচীন ভারতেও সেটা ছিল। এই থেকেই আমরা বলি শ্রমের বিভাগ। এই নানা প্রকার শ্রম বিভাগের কারণে প্লেটো সরলীকরণ করে বলছেন মানুষ 4 শ্রেণীতে বিভক্ত। অঙ্ক করার জন্য একটা বর্গক্ষেত্রে যেমন 4 কোণা থাকে, তার বাহুগুলো সমান হয়, সমাজে সবাইকে যার যার ভূমিকা অভিনয় করতে দিতে হবে। এটা হচ্ছে প্রাচীন গণতন্ত্রের ধারণা। এইটা দেখে এরিস্টটল হচ্ছে প্লেটোর ছাত্র, তিনি বলছিলেন কি গণতন্ত্র হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট শাসন ব্যবস্থা। সবচেয়ে উৎকৃষ্ট উনি আগে বলেছেন একজনের, তারপরে চেয়ে খারাপ হচ্ছে বহুজনের। তো বহুজনেরটা ভালো হলে অ্যারিস্টোক্রেসি, খারাপ হলে কি বলে? তখন এইটাকে বলে অলিগার্কি। আমাদের দেশে গত সরকার যেটা শেখ হাসিনার আমলে চলেছে, এটার সবচেয়ে ভালো উদাহরণ আপনারা শেখ হাসিনার ফ্যাসিবাদ এবং ষড়যন্ত্র বলেছেন। আমি বলবো প্ল্যাটোর মাপকাঠিতে এটা হচ্ছে অলিগার্কি, মানে মুষ্টিমেয় ধনিক শ্রেণীর লোকেরা এই রাষ্ট্রকে কুক্ষিগত করেছিল বিভিন্ন পেশায়, শুধু কুইক রেন্টালে নয়, শুধু মেট্রো রেল বা পদ্মা সেতুতে নয়, যারা বড় বড় এবং যারা টাকা বিদেশে নিয়ে গেছে, ইসলামী ব্যাংক দখল করেছে, এই এস আলম প্রভৃতির নাম শুনছেন, এগুলির নাম তো এখন সকলের কাছে বিখ্যাত। এইগুলি হচ্ছে আজকালকার ভাষায় বলে ক্রনি ক্যাপিটালিজম, অর্থাৎ এদেরকে আরেকটা বলে ক্ল্যাপ্টোক্রেসিও বলে। গ্রিক বলে ক্ল্যাপ্টো মানে হচ্ছে চোর, এটা চোরের শাসন। এটারই অপর ভদ্র নাম হচ্ছে অলিগার্কি, মানে মুষ্টিমেয়ের শাসন। খারাপ হলো, এটা ভালো হলে অ্যারিস্টোক্রেসি বলতো। শেখ হাসিনা যেটা দাবি করছিলেন এটা আমার বাপের দেশ, আমার বাপের আমার বিভিন্ন, সুতরাং আমি এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। প্রকারান্তরে রাষ্ট্র দাবি করছিলেন। প্রশ্ন হচ্ছে তাহলে আমার বাবা এই দেশ স্বাধীন করেছে, আমি কি করেছি? আমি তো মুক্তিযুদ্ধ করিনি। তাহলে আমি উত্তরাধিকারী হলাম কি জন্য? রক্তের সূত্রে। এইটাই হচ্ছে অ্যারিস্টোক্রেসির মূলনীতি, যে রক্তের সূত্রে রাজ পরিবার হবে, রক্তের সূত্রে অভিজাততন্ত্র হবে। সেটা পৃথিবীতে বহু সংগ্রাম করে ইউরোপীয়রা ফ্রান্সে, ইংল্যান্ডে, নেদারল্যান্ডসে বিপ্লব করে এটা উৎখাত করে তারা বলছে আমরা রিপাবলিক করব। এখন আমি আপনাদের সামনে নতুন কথা কি বলতে এসেছি, আমি বলছি মনার্কি হবে না রিপাবলিক হবে। একসময় মনে হতো পৃথিবীতে এইটাই প্রধান সংঘাত। সেই সংঘাতে মানুষ 100 বছর যুদ্ধ করেছে, বিপ্লব করেছে, কিন্তু এতদিন পরে মনে হয় এর মধ্যে পার্থক্যটা
একেবারেই মৌলিক নয়। রাষ্ট্রপতি শাসিত না প্রধানমন্ত্রী শাসিত বলতে যেমন বিশাল ব্যবধান মনে হয়, এখানে আমাদের দেশের বিশেষ এনজিওগুলো, সিভিল সোসাইটিগুলো এখন বর্তমান সরকারের মধ্যে যারা বেশিরভাগ ক্ষমতা দখল করেছে, তাদের ধারণা আমাদের আসল সমস্যা বোধহয় সংবিধান। সংবিধান আসল সমস্যা নয়, আমাদের শ্রেণী সম্পর্ক যেটা সংবিধানকে নির্ধারণ করে সেটাই আসল সমস্যা। কিন্তু ওইটা দেখা যায় না, ওটা পানির নিচে থাকে। বরফ যখন সমুদ্রে ভাসে তার 9 ভাগের 1 ভাগ উপরে থাকে, 10 ভাগের 1 ভাগ উপরে থাকে, বাকিটার নিচে থাকে। আমরা যেটাকে হিমশৈল বলি। আমি নিচের কথাটা দু একটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে শ্রেণী সম্পর্কটা কীভাবে আমাদের এই সংবিধানকে নির্ধারণ করে। আসল ক্ষমতা কার হাতে? আসল ক্ষমতা যে ব্যবসায়ী শ্রেণীর হাতে, যারা নিজেদেরকে শিল্পপতি বলে। বাংলাদেশের শিল্পপতি বলতে একেবারেই নেই। এখানে ব্যবসা করেই পয়সা অর্জন করা যায় এবং সেই পয়সাটা এই দেশে বিনিয়োগ না করে অন্য দেশে রপ্তানি করা যায়, অন্য দেশে এটা দুবাইতে কিংবা সিঙ্গাপুরে বিনিয়োগ করা যায়। এই যে ব্যবস্থাটা, ইংরেজি ভাষায় বললে ক্ল্যাপ্টোক্রেসি, চোরতন্ত্র, অথবা অলিগার্কি, এটাই। তারপরের হচ্ছে লোকে বলে যে না, একজনকেও বিশ্বাস করা যায় না, এক মুঠো লোককে বিশ্বাস করা যায় না। আমাদের যারা বেশি ভালো বাংলা লেখেন কলকাতায়, তারা বলে মুষ্টিমেয়তন্ত্র, অলিগার্কির অনুবাদ করেন, আঙ্গুলে মাপা যায়, এক হাততন্ত্র, 5 জনের শাসন। তো ভালো কি, বহুজনের শাসন, এইটারই গ্রিক নাম হচ্ছে পলিটি, মানে ভালো তন্ত্র, জনগণের শাসন। এইটা আবার খারাপ হয়ে যায়, সেটার মধ্যে যার জোর আছে লাঠি দিয়ে সে ভোট আদায় করে নিয়ে আনে, মানুষকে ভোট কেন্দ্রে যেতে দেয় না। আর নারায়ণগঞ্জে আপনারা এর সাথে পরিচিত, এইটার নাম হচ্ছে ডেমোক্রেসি। ডেমোস মানে হচ্ছে জনগণ, পিপল। এইটার আধুনিক ইংরেজি হচ্ছে মব। এখন আপনারা শব্দ পাচ্ছেন না, মব জাস্টিস চলতেছে। গ্রিক পণ্ডিত অ্যারিস্টটল মনে করতেন ডেমোক্রেসি মানে সাধারণত এটা মব জাস্টিস। আপনি একটা গামলা নিলেন, কয়েকটা মার্বেল গামলা দিয়ে দিলেন, কিছু গামলাটা ধরে থাকলেন, আমরা ঘুরতে ঘুরতে এসে এক জায়গায় স্থির হয়। এটা হলো ইকুইলিব্রিয়াম। আপনার চলতে চলতে মার্বেল এক জায়গায় এসে স্থির হবে। ওই যদি ডেমোক্রেসি এক জায়গায় স্থির হয় অ্যারিস্টটলের মতে, সেটা কি? এটা মব, এই মব জাস্টিস হবে। কাজে ডেমোক্রেসি জিনিসটা ভালো ছিল না। আধুনিক কালের বিপ্লব হয়েছে কি, অষ্টাদশ শতাব্দীর পর থেকে আমরা ডেমোক্রেসিকে ভালো বলা শুরু করেছি। ডেমোক্রেসির অপর নাম রিপাবলিক। এখন পৃথিবীতে যে সমস্ত দেশ রিপাবলিক নয়, যেমন ইংল্যান্ড, যেমন জাপান, যেমন সুইডেন, যেমন এগুলি কোনো দেশেই কিন্তু সবগুলি গণতন্ত্র, কিন্তু সেখানে কিন্তু রাজতন্ত্রও আছে। তাহলে রাজতন্ত্র এবং গণতন্ত্র একসময় মনে করা হয়তো পরস্পর বিরোধী, তা তো এখন একসাথে থাকতে পারে। যে আমাদের দেশে যারা মনে করছে এই গতবার শেখ হাসিনার স্বৈরতন্ত্রের অবসানে এখন যদি আমরা প্রেসিডেন্টের ক্ষমতা বাড়িয়ে দেই তাহলে আমাদের সংবিধানের সমস্যার সমাধান হয়ে যাবে, অথবা পার্লামেন্ট এখন 1 কক্ষ আছে, এটা কিন্তু 2 কক্ষ করে দেই, তাতে একটা পরিবর্তন হবে। কিন্তু আমি সবিনয় নিবেদন করতে চাই, এই পরিবর্তন মৌলিক পরিবর্তন হবে না। এমনকি আপনি বলতে হলে রাজতন্ত্র আর গণতন্ত্রের কোনো পার্থক্য নাই। জাপান তো রাজতন্ত্র ছাড়ে নাই, কিন্তু সেখানে পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে, সেখানে প্রধানমন্ত্রী আছে। এই জিনিসগুলো যদি পৃথিবীর নানা দেশের সংবিধান আমরা একটু আলোচনা করি তাহলে আমাদের কিছু কিছু শিক্ষা হতে পারে। আমি কথা না বাড়াবার জন্যই বললাম, আমাদের দেশে এখন এই যে আমরা বলছি গণতান্ত্রিক বিপ্লবে, এই কথাগুলিও বলতে পারতাম না আমরা যদি গত 5ই আগস্টের ঘটনা না ঘটতো। এটা যে গণতান্ত্রিক একটা অভ্যুত্থান হয়েছে, এটা বিপ্লব হবে কিনা, যেখানে জনগণের নিচের থেকে উদ্যোগ আসে এবং তাদের আশা আকাঙ্ক্ষা বা তাদের কামনা বাসনা, তাদের দাবিটাই সংস্কারের বা সংবিধানের পরিবর্তনের মূল শক্তি হয়, তো এটাই হচ্ছে বিপ্লব। কিন্তু সেটা না হয় উপর থেকে যখন বিপ্লবের ভান করা হয়, সেটার নাম পৃথিবীর বিভিন্ন দেশেই দেওয়া হয়েছে, এটার নাম হচ্ছে বেহাত বিপ্লব। বেহাত বিপ্লব মানে হচ্ছে কারণ আপনার হাত কেটে ফেলা নয়, যেখানে উদ্যোগটা জনগণের কাছ থেকে আসে না, কিন্তু জনগণের উপর একটা পরিবর্তন চাপিয়ে দেওয়া হয়, এই পদ্ধতি তোমাকে এটা দিলাম, এটা খাও। কিন্তু শেষে দেখা যায় মূল জিনিস কিছুই বদলায় নাই, গিল্টি রয়ে গেছে। এই জাতীয় ঘটনা পৃথিবীর ইতিহাসে অনেক ঘটেছে। ইংরেজিতে এটা বলে সেজারিজম বলে। যেমন এই সেজারিজম সবসময় খারাপ কথা নয়, এটা জুলিয়াস সিজারের নাম থেকে আসছে। সেজার কথাকে জার্মান ভাষায় কাইজার বলে, বাংলা ভাষায় কায়সার বলি আমরা, ইংরেজিতে সিজার বলে। এটা সেজারিজম বলে এই জন্য যে একজন হঠাৎ সামরিক এখন আয়কর অভ্যুদয় হয়, যেমন ফরাসি বিপ্লবে নেপোলিয়নের হয়েছিল, এবং তিনি অনেকগুলি ভালো ভালো পরিবর্তনও আনেন, কিন্তু শেষ পর্যন্ত সেটার মালিকানা জনগণের থাকে না। এই ধরনের বিপ্লবকে বলা হয় বেহাত বিপ্লব। ভারতবর্ষে গান্ধীজির বিপ্লব তার একটা উৎকৃষ্ট উদাহরণ। গান্ধীজি ভারতের কৃষক এবং শ্রমিকদেরকে ব্যাপক সংখ্যায় ইংরেজ বিরোধী আন্দোলনে জড়ো করেছিলেন, কিন্তু আবার তাদেরকে তিনি বলেছিলেন তোমাদের আন্দোলন হবে অসহযোগ এবং অহিংস। এবং তার পরিণতি কি হয়েছে আপনারা দেখেছেন। গান্ধী নিজে সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়েছেন তা বলছি না আমি, কিন্তু সেটা ক্রমশ সাম্প্রদায়িক দাঙ্গার এবং রাজনীতিতে ধর্মের
কেন্দ্রীয় স্থানে নিয়ে এসেছে। গান্ধীজি বলতেন আমি রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চাই। গান্ধীজি বলছিলেন আমি নিরক্ষরতা দূরী করবো স্বাধীনতার 10 বছরের মধ্যে। কিন্তু এর কোনোটাই সফল হয় নাই। শুধু বাংলাদেশ নয়, শুধু পাকিস্তান নয়, ভারতবর্ষের কোথাও শতকরা 100 জন লোক নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত হন নাই। তাহলে ভারত স্বাধীন হয়েছে আজকে প্রায় 80 বছর। এই জন্য এই ধরনের বিপ্লবকে বলে, মানুষকে বলে যে তুমি বিপ্লব করতেছ, কিন্তু মানুষ বিপ্লবের উপর কোনো নিয়ন্ত্রণ নাই। আবারও সেই অভিজাততন্ত্রের শাসন, নতুন অভিজাততন্ত্রের শাসন, পুরনো না হলেও, এটা ভারতে হয়েছে, এটা পাকিস্তানে হয়েছে। আমরা মাঝে মাঝে দেখেছি কিছু পর পর সামরিক শাসন আসে, কিছুদিন পর পর আবার সিভিলিয়ান শাসন আসে। আমাদের দেশের 53 বছরের ইতিহাস দেখেন না কেন? আমাদের ইতিহাস শুধু গত 15 বছরের মধ্যে সীমিত না রেখে যদি গত 50 বছরের দিকে তাকান, তাহলে দেখেন যে এখানে একবার সিভিলিয়ান শাসন হয়, এবং প্রথম 3.5 বছরের বাংলাদেশের শাসন, এটা তো স্বৈরতন্ত্রের নিকৃষ্টতম উদাহরণ, যেটা বাকশালে রূপান্তরিত হলো। এটা আমরা এখন বলতে চাই না। তারপরে আসলে সামরিক শাসনের পরে কি 15 বছর জিয়াউর রহমান, এরশাদ ইত্যাদি মিলিয়ে, সেটা পরবর্তীকালে যখন তথাকথিত নাগরিক অভ্যুত্থান হলো 90 সনে, আপনারা বলেন যে এবার দেশ আবার গণতন্ত্রের প্রতি ফিরে এলো। সেই গণতন্ত্রের পরিণতি তো শেখ হাসিনা। আমি অতি লম্বা কাহিনীকে সংক্ষেপে বললাম। তাহলে এখানে সমস্যার গোড়াটা কোথায়? এই গোড়া না দিলে আপনি যতই সংবিধান বদলান না কেন, যতই 15 সংশোধনী, 16 সংশোধনী, 17 সংশোধনী করেন না, কিছুই হবে না। কাজে আমার বন্ধুরা যারা বলছেন আমাদের সংবিধান এটা সংশোধন করতে হবে, অথবা আরেক দল বলছেন পুনর্লিখন করতে হবে, এটাকে ছুড়ে ফেলে দিতে হবে, এগুলো তো রাজনৈতিক দম্ভোক্তি মাত্র। আসল কাজটাকে বলেন। আমি এই জন্য আসল কাজের জন্য বলি জাতীয় সংবিধানের রূপরেখা। এখানে আপনার প্রশ্ন হবে জাতীয় বলতে কি বোঝাচ্ছি? আমরা যে রাষ্ট্রটা গঠন করেছি, এটা একটা শক্তির আধার। আমাদের সেনাবাহিনী আছে, আমাদের নানা পুলিশ আছে, নানা রকমের শক্তি প্রয়োগের হাতিয়ার আছে, এইটাকে রাষ্ট্র বলা হয়। কোর্ট আছে, আপনারা কোর্ট ব্যবহার করেন না না করেন, কোর্টের বিল্ডিং দাঁড়িয়ে থাকলে শক্তি আসে, জেলখানা আছে, এগুলো হচ্ছে রাষ্ট্রের উদাহরণ। কিন্তু রাষ্ট্রটা যাদের উপর দাঁড়ায়, এই জনগণ, তাকে জাতি বলা হয়। এই জাতি মানে বাঙালি জাতি, মুসলমান জাতি, চাকমা জাতি, এই জাতি নয়। একটি রাষ্ট্রের নাগরিকদের যে ঐক্য, নাগরিক সমাজ, এটাই হচ্ছে জাতি। আমাদের দেশে আমাদের বিদ্যাবোধটা এতই খারাপ যে লোকে সিভিল সোসাইটির বাংলা করতে পারে না, কারণ সে সিভিল শব্দের অর্থ জানে না। সিভিল মানে হচ্ছে ন্যাশনাল। এটার উৎপত্তি হয়েছিল গ্রিসে 10,000 লোক নিয়ে যে শহর, তাকেই সিভিল বলা হতো, সিভিস। সিভিস থেকে সিভিল কথা বিশেষণ আকারে বেরিয়েছে। কাজে এখন তো আর রাষ্ট্র 10,000 হয় না, আমাদের এটা 17 কোটি লোক নিয়ে, 18 কোটি লোক নিয়ে হয়েছে। এটাই হচ্ছে আমাদের সিভিল। সিভিল সোসাইটি মানে হচ্ছে ন্যাশনাল সোসাইটি। এই সিম্পল তথ্যটা না জানার জন্যে লোকে এটার নাম সুশীল সমাজ, অমুক সমাজ করছে। অর্থাৎ একটা মানুষ, আপনারা জানেন স্বাস্থ্য এক প্রকারের, ব্যাধি নানা প্রকারের, শিক্ষা এক প্রকারের কিনা জানি না, কিন্তু অশিক্ষা যে নানা প্রকারের, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই জন্য বলছি, আমি বলছি যখন জাতীয় সংবিধান বলেছি, আমি সিভিল কনস্টিটিউশন এই অর্থে বলেছি। অর্থাৎ যে কনস্টিটিউশন জনগণের সম্মতির ভিত্তিতে তৈরি হয়, উপর থেকে চাপানো হয় না। তাহলে আমরা কি চাই? আমাদের রাষ্ট্র যে গঠন করলাম, রাষ্ট্র মানে কি? আমরা সকলেই 17 কোটি লোক দাঁড়ালাম। 1971 সালে আমরা 7.5 কোটি ছিলাম। 7.5 কোটি লাগে দাঁড়িয়ে ধরেন একটা ময়দানে দাঁড়ালাম, বিরাট ময়দানে। সেখানে স্টেডিয়ামে দাঁড়িয়ে আমরা কি বললাম? আমরা এখন একটা কোম্পানি করলাম, কর্পোরেশন। এই যে কর্পোরেশনের যে বলে যে একটা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন থাকে, এইটাই হচ্ছে সংবিধান। তারপরে তাতে আরেকটা থাকে আর্টিকেলস থাকে। আপনারা যারা কোম্পানি করেন জানেন, এখানে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কি হবে, এখানে কোম্পানির বোর্ড কি করে বসবে, বিধি থাকে, ওইটাকে বলে কনস্টিটিউশন। তো দুটো মিললে সুপ্রিম ল, এটাই বাংলায় আমরা সংবিধান বলি। আমাদের ফরহাদ মোজার সাহেব শুনেছি এখানে এসেছিলেন, বলেন যে উনি একটু কথা বাড়িয়ে বলেন, উনি বলেন গোটা জিনিসটাকেই গঠনতন্ত্র বলতে হবে। এটা কিন্তু সঠিক নয়। দেশের সুপ্রিম ল, এটারই বাংলা হচ্ছে সংবিধান, সম্যক বিধান। যেমন আমরা বাদ মানে কথা, সংবাদ মানে কি? বিশেষ কথা, সম্যক বাদ। আমরা যখন সমালোচনা বলি, অনেকে বুঝতে মনে করি সমান আলোচনা, না, সম্যক আলোচনা। অর্থাৎ আলোচনা যেমন হওয়া উচিত তেমন আলোচনা, এটাকে সমালোচনা বলে উপযুক্ত অর্থে। সেজন্য বিধানের মধ্যে যেটা সবচেয়ে বড় বিধান, সেটাই হচ্ছে সংবিধান। তাদের দুই ভাগ থাকে। তো প্রথম ভাগটা কি? আমরা যে একত্রিত হলাম, আমরা তো মালিক। এই যে লোকে বাংলা ভাষার আরেকটা দুর্দশা হয়েছে, লোকে সভরেন্টির অনুবাদ করতে পারে না। বাংলা ভাষাটা যে দুর্বল করে ফেলেছে আমরা, বলে সার্বভৌমত্ব। আমি সার্বভৌমত্ব মানে কি? সভরেন্টি বরং বোঝা যায়, সার্বভৌমত্ব অত বোঝা যায় না। এটা সর্বভূমি থেকে এসছে, অর্থাৎ সকল জমি। আমি সকল জমির মালিক মানে কি? আমার সীমান্তের ভিতরে 55,000 বর্গ মাইলের ভিতরে যেটা আছে, এটার আমিও মালিক, আপনিও মালিক, সকলে যৌথভাবে মালিক। এটা সহজ বাংলা তো মালিকানা। আমরা আরবি থেকে মালিক শব্দ যখন মালিক ইয়ৌমিদ্দিন যখন বলেন, সেই মালিকই।
আপনি হলেন এই জমির, এই টেরিটরির মালিক, এই জমির মালিক। তো এই মালিকানা সত্ত্ব এটাই হচ্ছে সার্বভৌমত্ব। তা আমরা যে মালিক হলাম, আমাদের সম্পত্তির উপরে আমাদের কিন্তু এজমালি সম্পত্তি, কিন্তু এটা সকলে মিলে, একলা নয়। কিন্তু আমি ব্যক্তি হিসেবে যখন সমাজে চলাফেরা করি, তখন কিন্তু আমি একজন ব্যক্তি। যদি আমি যে আইন আমি লিখেছি আমি যদি সেটা ভঙ্গ করি, তাহলে আমাকে শাস্তি দেওয়া যাবে, সেটা আমি আবার অঙ্গীকার করেছি। যে আইনে আমি স্বাক্ষর করেছি মেমোরেন্ডামে, সেটা যদি আমি লঙ্ঘন করি, আমি মেনে নিচ্ছি যে আমাকে জেল দেওয়া যাবে, এমনকি প্রয়োজনে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে যদি আমি আইন ভঙ্গ করি। এই জিনিসগুলিকে বলা হয় ফান্ডামেন্টাল রাইটস। আমাদের বর্তমান যে কনস্টিটিউশন আছে, এখানে কি কি ফান্ডামেন্টাল রাইটস আছে আমি সংক্ষেপে বলছি। আপনার জীবনের অধিকার, এটা হচ্ছে সবচেয়ে বড় অধিকার। আপনাকে অ্যারেস্ট করা যাবে না বিনা কারণে, এই জন্য বলে দেয়ার আর লজ রিলেটিং টু অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, একটা ধারা ধরে। আরেকটা কি আছে, আপনাকে যদি ধরা হয়, আপনি তো মালিক, কিন্তু আপনাকে আপনার কর্মচারী ধরতে পারবে যে আপনি আইন লঙ্ঘন করেছেন, আপনি লঙ্ঘন করেছেন কিনা, এটাকে বলে ট্রায়াল। তারপর যদি লঙ্ঘন করেন প্রমাণিত হয়, তাহলে আপনার শাস্তি হবে, পানিশমেন্ট। আমাদের সংবিধানের, বর্তমান সংবিধানের দুটো মৌলিক অধিকারের ধারা, এটা হচ্ছে আমার রাইট রিলেটিং টু অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, আর একটা রাইট রিলেটিং টু ট্রায়াল অ্যান্ড পানিশমেন্ট। আপনাকে উন্মুক্ত বিচার করতে হবে, গোপন বিচার করা যাবে না, এটা অধিকার আপনার। আমি দু একটা উদাহরণ দিচ্ছি। আরেক ধরনের জিনিস, এগুলিকে বলা হয় ফ্রিডম। আপনি সম্পত্তি করতে পারবেন, আপনার সম্পত্তির উপর হাত দিতে পারবে না, আপনার ব্যক্তি হিসেবে আপনার স্বাধীন চলাফেরা কেউ বাধা দিতে পারবে না, ইত্যাদি ইত্যাদির মধ্যে একটা আছে যে আমরা বলি ফ্রিডম অফ মুভমেন্ট। আপনি দেশের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন। এখন কতটা পার্বত্য চট্টগ্রামে গিয়ে আপনি সেটেল করতে পারবেন কিনা, এবং ভারতে প্রশ্ন ছিল কাশ্মীরে গিয়ে অন্যরা সেটেল করতে পারবে না। 370 ধারা ছিল সংবিধানের। পরবর্তীকালে এটা জনতা সরকার তুলে দিয়ে বলেছে, বিজেপি সরকার, যে এখন যে কেউ ওখানে গিয়ে জমি কিনতে পারবে, বটল করতে পারবে। এই জাতীয় জিনিসটা বলছি, যদি আপনি এই দেশের সার্বভৌমত্বের একজন মালিক হন, তাহলে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন। এটার নাম ফ্রিডম অফ মুভমেন্ট। একইভাবে আপনার আছে, আপনি সমাবেশ করতে পারবেন, এটা ফ্রিডম অফ অ্যাসেম্বলি। আমাদের কনস্টিটিউশনে ইংরেজিগুলি বলছি আমি। আরেকটা আছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, আপনি রাজনৈতিক দল থেকে শুরু করে যে কোনো ধরনের সংগঠন। তারপরে আপনার ফ্রিডম অফ, এটাকে কি বলে আপনার থট, চিন্তা, বিবেক, স্বাধীনতা, এগুলো হচ্ছে 39 নম্বর ধারা। এই জাতীয় জিনিসগুলো আমাদের সংবিধানে লেখা আছে। আমেরিকানরা যখন ব্রিটেনের হাত থেকে স্বাধীন হলেন অষ্টাদশ শতাব্দীর শেষে, আমেরিকানরা মুক্তিযুদ্ধ করেছে 8 বছর ব্রিটেনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম। জর্জ ওয়াশিংটন ছিল তাদের প্রধান সেনাপতি এবং প্রথম প্রেসিডেন্ট, এবং তাদের হাতে যারা পরাজিত হয়েছিলেন ব্রিটিশ সেনাপতি, তাদের একজন ছিল কর্নওয়ালিস, যিনি ভারতে এসে লর্ড কর্নওয়ালিস হয়েছিলেন চিরস্থায়ী বন্দোবস্তের সময়। তিনি 10,000 সৈন্য সহ ধরা পড়েছিলেন, বন্দী হয়েছিলেন। সেই 8 বছরের যুদ্ধের শেষে 1783 ইংরেজিতে প্যারিসের শান্তি চুক্তির মাধ্যমে ব্রিটেন আত্মসমর্পণ করে। আমাদের দেশে আত্মসমর্পণের ঘটনাটা সোহরাওয়ার্দী উদ্যানে ঘটেছিল তৎকালীন রেস কোর্সে, কিন্তু এটা প্যারিসে হয়েছিল। ব্রিটেন এখন আমেরিকা ছেড়ে চলে আসবে। তারপরে ব্রিটেনগুলো আরেকবার আমেরিকা দখল করেছিল 1812 সালে, এবং পুড়িয়ে দিয়েছিল তাদের রাজধানী ফিলাডেলফিয়া। তারপর থেকে রাজধানী সরে গেছে। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, তার 4 বছরের মাথায় আমেরিকানরা একটা সংবিধান লেখেন। 1783 থেকে 1787 লেখার সময় তারা আমেরিকার গভর্নমেন্ট কিভাবে গঠিত হবে, সর্বোচ্চ ক্ষমতা থাকবে সেখানে আমেরিকার আইনসভার, লেজিসলেচারের। এটার নাম হলো কংগ্রেস বলে ওরা। কংগ্রেস আবার 2 কক্ষওয়ালা, যেহেতু আমেরিকার 13টি প্রদেশ ছিল তখন, তাদের মধ্যে ভোটের মানুষের সংখ্যা অনুসারে ভোট হবে নিম্ন কক্ষ, আর প্রত্যেক প্রদেশে 2টা আসন করে সবগুলি মিলে হবে উচ্চ কক্ষ। ওইটা ওদের প্রয়োজন ছিল, এটা নাম ফেডারেশন। 4 বছর পরে তারা বহু লড়াই করে, তাদের বিরোধ ছিল তখন ক্ষমতা কার হাতে বেশি থাকবে, প্রাদেশিক সরকারের হাতে বেশি থাকবে না কেন্দ্রের হাতে বেশি থাকবে। এই জন্য একদল ভাগ হয়ে গেল, ওদেরকে বলে ফেডারেলিস্ট, কেন্দ্রবাদী, আর যারা প্রদেশবাদী তারা অ্যান্টি ফেডারেলিস্ট বলা হতো তাদেরকে। এ নিয়ে বহু তর্ক বিতর্ক হয়েছে, আমি সেই গল্প বলছি না। সংবিধান লেখার 4 বছরের মাথায় তারা খেয়াল হলো মৌলিক অধিকার যাকে বলা হয় ওইটা নিয়ে কোনো বিধান লেখাই হয় নাই। প্রথমে কংগ্রেস, তারপরে এক্সিকিউটিভ বা প্রেসিডেন্ট, তারপরে বিচার বিভাগ। মাত্র 8টি ধারা নিয়ে আমেরিকার কনস্টিটিউশন লেখা হয়, আর তাদের সংশোধনী বিষয় 1 থেকে 8। 1 নম্বর ধারাতে বলা হয়, যেটা কথা আপনাদের আসবে এখানে, রাষ্ট্রধর্ম ইসলাম হবে কিনা এই প্রশ্ন বলছি। আমেরিকানদের তখন বড় তর্ক ছিল, খ্রিস্টানদের মধ্যে তখন 30-40 রকমের ফিরকা, নানা মাযহাব, রাষ্ট্র কোনটার পক্ষ নেবে। তখন তারা 1 নম্বর ধারাতে লিখলো, কংগ্রেস শ্যাল স্টাবলিশ নো চার্চ অ্যান্ড সাপোর্ট নো চার্চ, অর্থাৎ আইনসভা কোনো গির্জা স্থাপন করবে না, এটা প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়া হলো। এইটুকুই। আমেরিকার রাষ্ট্রভাষা কি হবে এটা কিন্তু সংবিধানে লেখা হয়নি, কারণ সকলেই জানে তো ইংরেজি রাষ্ট্রভাষায় হবে সেখানে, ওটা নিয়ে কোনো তর্ক হয়নি। একটু তর্ক হইতে পারে, তৎকালের রাজভাষা ছিল
একটু আগে উত্তরে কানাডায় ফরাসি, এবং সমস্ত ইংরেজদের তখন বিবাহের চিঠিপত্রগুলো ফরাসি ভাষায় লেখা হতো। আমি নিজে বহু চিঠি দেখেছি এগুলি। আমাদের দেশে এখন দেখেন ভদ্রলোকরা তাদের ছেলে মেয়েদের বিয়ের কার্ড সব ইংরেজিতে করছে। এটা আমাদের স্বাধীনতার লক্ষণ না পরাধীনতার লক্ষণ আপনারাই বলুন। বলে আমরা আন্তর্জাতিক ভাষায় লিখছি, কাজে আমার এটা দেখে ভয় পেয়ে যাবেন না যে জাতীয় সংবিধান। সংবিধান হবে আমাদের দেশের জন্য কথা হচ্ছে এখানে। যেমন ধর্মের কথা যখন আসে, ইসলাম তো একটা আন্তর্জাতিক ধর্ম, খ্রিস্ট ধর্ম একটা আন্তর্জাতিক ধর্ম, বৌদ্ধ ধর্ম তাই, এমনকি আজকাল হিন্দু ধর্ম আন্তর্জাতিক হয়ে উঠেছে। বড় বড় এগুলিকে আমরা বলি বিশ্ব ধর্ম। তো সেই আমাদের কথা হচ্ছে একটা ক্ষুদ্র ভূখণ্ড যেখানে নাম দিয়েছে বাংলাদেশ, তার সংবিধান নিয়ে কথা হচ্ছে। এখানে ইসলাম ধর্মও আছে, খ্রিস্ট ধর্মও আছে, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, কারো সংখ্যা বেশি কারো সংখ্যা কম। কাজে এখানে সংবিধানটা হচ্ছে বাংলাদেশের সংবিধান। সেই জন্য আমেরিকানরা যখন সংবিধান করে, সেখানে নানা ধর্মের লোক ছিল, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট এবং নানা শাখা, প্রোটেস্ট্যান্টই বেশি ছিল। তখন তারা একটা সম্পূর্ণ ভালো সমাধানে পৌঁছলো। আম্পায়ারিং করলো কি, আমরা ধর্মকে নিয়ে মাথা ঘামাবো না, যার যার ধর্মের খরচ সে দেবে। তখন শিক্ষা নিয়ে একটা বড় প্রশ্ন ছিল, স্কুল কলেজগুলো চালাবে কারা? রাষ্ট্র চালাবে না ধর্মীয় প্রতিষ্ঠান চালাবে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। তখন ইউরোপের যেটা প্রধান মতামত ছিল যে রাষ্ট্র ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান সেই শিক্ষা চালাবে। কিন্তু খ্রিস্টান ধর্ম যাজকরা বলে কি আমরা তো ভালো পড়াতে পারি, যে সুইটা হচ্ছে ভালো চালাবে। আমাদের দেশে খ্রিস্টান মিশনারিদের স্কুল আছে না, আমেরিকা মানে শিক্ষা যারটা সেই চালাবে, রাষ্ট্র কিন্তু কোনো চার্জ তৈরি করবে না। আমি যে সংবিধানে এই কথাগুলো লেখা ছিল, আমেরিকার সংবিধানের প্রথম যে 8টি ধারা এখনো সেই 8টি ধারায় আছে। 4 বছর পরে 1791 সনে তারা দেখলেন যে কি আসল জিনিসটা বলা হয় নাই। জনগণ আমরা যারা সংবিধান নিজেরা নিজেদের দিলাম, সংবিধান জিনিসটা কি? আমার সাথে আমার নিজের চুক্তি। এটা পরমাত্ম একটা ফিলোসফিক্যাল ধাঁধা মনে হয়। আমার সাথে আমার আবার চুক্তি কি করে হয়? আমার দাড়ি আমি কামার মতো রিফ্লেক্সিভ। অনেক লোক মনে করতেন, যেমন ব্রিটিশ পণ্ডিত টমাস হবস 17শ শতাব্দীর মাঝামাঝি যিনি লিভিয়াথান বই লিখছেন, উনি বলতেন কি চুক্তি হচ্ছে রাজার সাথে জনগণের। এমনকি তারপরে যে জন লক উনিও বললেন চুক্তি হচ্ছে রাজার সাথে জনগণের। কিন্তু তার 100 বছর পরে ফ্রান্সে রুসো সাহেব পরিষ্কার করে বললেন এই চুক্তি রাজার সাথে জনগণের নয়। কারণ রাষ্ট্র গঠনের আগে রাজা হবে কিভাবে? জনগণ আগে রাষ্ট্র গঠন করে, এটা তো তত্ত্বের কথা। এবং তত্ত্ব তিনি রাষ্ট্র গঠন করার পরে একজনকে রাজা নিয়োগ করে। তো রাজা সংবিধানের উপরে না নিচে? রাজা সংবিধানের উপরে, এই কথা যারা বলেছেন তারা 17শ শতাব্দীর লোক। কিন্তু 18শ শতাব্দীতে ফরাসি বিপ্লবের আগে বললেন ন, আগে সংবিধান। সংবিধানের রাজাও কর্মচারী, প্রধানমন্ত্রীও কর্মচারী, আমরা সকলে কর্মচারী। তাহলে সংবিধান কে কার সাথে করলো? যদি রাজার নিয়োগই না হয় তাহলে রাজার সাথে আমি চুক্তি করবো কিভাবে? তাহলে চুক্তিটা কি হচ্ছে? আমরা সম্মিলিত জনগণ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন করা মানে আমরা একটি কোম্পানি গঠন করছি। তারপরে গঠনের পর আমরা একজনকে ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ করলাম। এই কনসেপ্টই পৃথিবী এখন চলছে। এই জন্য আমাদের সংবিধান একটা চুক্তি। এটাকে আমরা বলি লিবারেল ডেমোক্রেসি অথবা বুর্জোয়া ডেমোক্রেসি, যাই নাম দেন না কেন, সংবিধান হচ্ছে একটা চুক্তি। তো চুক্তির দুই পক্ষ কি? দাতা এবং গ্রহীতা থাকে চুক্তিতে। আমি দাতা, আমি গ্রহীতা। কিন্তু সেখানে শর্ত কি? শর্ত হচ্ছে এই রাষ্ট্রকে আমরা নিজেরা আইনে তৈরি করেছি, এইভাবে চলতে হবে। রাষ্ট্র শব্দের অর্থ হচ্ছে এখানে লক্ষ্য করার বিষয়, যত ক্ষমতাওয়ালা, ইংরেজিতে বলে কোয়ার্সিভ পাওয়ার, যাদের হাতে অস্ত্র আছে, মনোপলি অফ ভায়োলেন্স, কেউ প্রাইভেট অস্ত্র রাখতে পারবে না লাইসেন্স না পেলে, আর সমস্ত অস্ত্র রাষ্ট্রের হাতে থাকবে। রাষ্ট্র শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে আপনার উপর ভায়োলেন্স বা অস্ত্র প্রয়োগ করতে পারবে। এইভাবে রাষ্ট্র গঠিত হয়। কিন্তু রাষ্ট্রের পিছনে যে জনগণ ছিলাম, আমাদের অবস্থান কি তখন? আমরা কিন্তু তখনও রাষ্ট্রের মালিক রয়েছি। তাহলে রাষ্ট্র হচ্ছে একটি সংস্থা যেটা আমরা গঠন করেছি, আমরা তার মালিকানা ছেড়ে দিইনি। আমরা যে মালিক, আমাদের মালিকানার যে তালিকা, রাষ্ট্র আমাদের উপর হস্তক্ষেপ করতে হবে, কিন্তু কতগুলো একা হস্তক্ষেপ করতে পারবে না। যেমন আমাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে না, আমাকে বিনা বিচারে শাস্তি দিতে পারবে না, আমাকে খুন করতে পারবে না, আমাকে গুম করতে পারবে না। এবং কেউ যদি আমাকে গুম খুন করে, আমাকে রক্ষা করবে রাষ্ট্র। হলো রাইট টু প্রোটেকশন। রাইটের মধ্যে 3 ধরনের শব্দ দেখবেন আপনি, একটা রাইট, একটা প্রোটেকশন আর একটা ফ্রিডম। আমাদের কনস্টিটিউশন যারা লিখেছেন, শ্রদ্ধা রেখে বলছি, এরা কনস্টিটিউশন কি করে লিখতে হয় সেটাই জানেন না। তাদের উচিত ছিল আমেরিকার কনস্টিটিউশনটা পড়া। আমাদের এটাকে তারা একটা অকারণে জটিল দলিলে পরিণত করেছেন। তাহলে আমাকে যদি আপনি বলেন, আপনি সহজ করে বলেন এই কনস্টিটিউশনটা কিরকম হবে, আমি নিশ্চয়ই 1 ঘন্টার মধ্যে লিখে দিতে পারবো না, কিন্তু আপনাকে ধারণা আমি দিতে চেষ্টা করব। সেটা হচ্ছে সংবিধান এখন 11 ভাগে বিভক্ত বাংলাদেশে, 153টি ধারা আছে, তার অনেকগুলি পরিশিষ্ট আছে, অনেকগুলি সংশোধনী আছে। এটা বলতে গেলে একটা জঙ্গল।
ভারতের কনস্টিটিউশন আরো খারাপ, 535 ধারারও বেশি ধারা আছে, অনেকগুলো শিডিউল আছে সেখানে, 50-70। কিন্তু বাংলাদেশের সংবিধানের জন্য যদি কেউ অনুকরণের কোনো মডেল থাকতো, ওটা আমেরিকার সংবিধান। আপনারা আমাকে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল মনে করলেও করতে পারেন, কিন্তু যেখানে সাহিত্যের প্রশ্ন আছে সেখানে আমাকে সত্য কথাই বলতে হবে। 8টা ধারার পরে তারা যখন দেখলেন যে তাদের মৌলিক অধিকার নাই, তখন একজন বললো কি, প্রথমে বলেছিল একজনে মৌলিক অধিকারটা আগে লিখতে হবে, আরেকজন বললো কি আরে অধিকারগুলি তো আছেই, আমাদের এগুলি লেখার দরকার কি। কিন্তু 1791-তে অর্থাৎ স্বাধীন হওয়ার 8 বছরের মাথায় বা মূল দলিল লেখার 4 বছর পরে বললো কি আমাদের একটা ধারা যোগ করতে হবে। এগুলি কি কি? তখন তারা একটা নাম দিল বিল অফ রাইটস, 1 থেকে 10। এটা সংবিধানের সামনে না দিয়ে পিছনে দিল পরিশিষ্টের মতো। এইটার নামই হচ্ছে বিল অফ রাইটস। কি? কাউকে তার মত প্রকাশের থেকে বিরত রাখা যাবে না, ফ্রিডম অফ স্পিচ 1 নম্বরে দিল। এই জন্য এক বলে আমার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট, আমেরিকার কোর্ট এখনো বলে আমার এটা বলার অধিকার আছে, কারণ সংবিধান আমাকে অধিকার দিয়েছে। এরকম করতে করতে বহু সংশোধনের পর 9ম সংশোধনীতে আমেরিকায় বলা হলো যে এইখানে যে অধিকারগুলো তালিকাভুক্ত করলাম এর বাইরেও তো অধিকার থাকতে পারে, সেগুলি কি হবে? এইগুলি লেখার দ্বারা সংবিধানে যে সমস্ত অধিকারের কথা লিখিত হয়নি সেগুলিকে অধিকার বলে গণ্য হবে না। তখন এটা ব্যাখ্যা আসলো সুপ্রিম কোর্টের কাছ থেকে, এবং পণ্ডিতরা এটা বলেন যে না, যে কয়টা তালিকাভুক্ত করা যায় তা করলাম, কিন্তু অধিকার আরো থাকতে পারে আমাদের, সেগুলি এর দ্বারা বাতিল হবে না। অর্থাৎ এইখানে লিখিত হয় নাই বলে আরেকটা অধিকারকে একদিন স্বীকার করা যাবে না এমন কোনো কথা নেই। তাহলে সমাধান হলো, এখন মার্কিন দেশের সংবিধান দুভাগে বিভক্ত। একটা হচ্ছে সরকার গঠিত হবে 3টা বিভাগ দিয়ে। আমরা এখনো পলিটিক্যাল সায়েন্সের বইতে মুখস্থ বলি সরকারের, রাষ্ট্রের 3টি অঙ্গ। একটা হচ্ছে আইন বিভাগ বা আইনসভা, 2 নম্বর হচ্ছে আপনার পরিচালনার জন্য নির্বাহী বিভাগ এক্সিকিউটিভ, যেটা প্রেসিডেন্টের নেতৃত্বে থাকে। লক্ষণ আমেরিকার সংবিধানে দেখবেন আইনসভার কর্তৃত্ব প্রেসিডেন্টের চেয়ে বেশি, প্রেসিডেন্ট 2 নম্বর। প্রেসিডেন্ট হচ্ছে শুধু অন্তর্বর্তীকালীন সরকারের মতো। যেমন যুদ্ধ ঘোষণার অধিকার শুধুমাত্র আইনসভারই আছে, প্রেসিডেন্ট যুদ্ধ ঘোষণা করতে পারে না। তবে যদি যুদ্ধ ঘোষিত হয়ে যায়, প্রেসিডেন্ট কি করতে পারবে? সেনাবাহিনীকে অর্ডার দিতে পারবে, এখন দেশকে ডিফেন্ড করো, কিন্তু এটা কংগ্রেসে পাস না হলে ওই যুদ্ধ বৈধ হবে না। তারপরে বিচার বিভাগ। এই তো 3টাই সংবিধান, আর তো কিছু না। আমাদের দেশে অডিটর অ্যান্ড কন্ট্রোলার জেনারেল, নির্বাচন কমিশন, এইটা সবই কনস্টিটিউশনের ভিতরে লিখছে। ওইগুলো সব স্ট্যাটিউটরি আইন করে শেষে পলিটিক্সে লেখা যেত। এই জন্য বলি ডক্টর কামাল হোসেনের নামের লোকে জিন্দাবাদ দেখুন, একটা সাংঘাতিক একজন আইনজীবী যিনি একটা সুন্দর কনস্টিটিউশন লিখেছেন। আমি যে ইট ইজ এ ভেরি ব্যাড ডকুমেন্ট, মানে আমি সাহিত্যের দিক থেকে বলছি, এই সংবিধান আরো সিম্পল করে লেখা যেত, কারণ তারা জানে না কোনটা প্রধান কোনটা অপ্রধান। এইখানে শুধুমাত্র বলছে প্রধানমন্ত্রীর ক্ষমতা, আবার মাঝখানে অন্তর্বর্তী কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা আবার বাতিল, একটা অদ্ভুত জগা খিচুড়ি বানিয়েছে। সংবিধান যখন প্রণীত হয় 1972 সালের নভেম্বর মাসে, তখন তারা বলেছিলেন যে এটা প্রধানমন্ত্রী শাসিত হবে। 2 বছর না যেতেই 75-এর মাসে এটাকে আবার প্রেসিডেন্ট শাসিত করলো। এখনো বাংলাদেশে কিন্তু আবার সেই তর্ক আসবে, এই পাত্রাধার কি তৈল কিংবা তৈলাধার কি পাত্র। এটা আসল তর্ক না, এটা হচ্ছে জনগণের দৃষ্টিকে মূল জায়গা থেকে অন্য জায়গায় ব্যস্ত রাখার জন্য এটা করা হচ্ছে। তা আমার বক্তব্য হলো এই, রাষ্ট্রের মধ্যে যদি জনগণের ভোটাধিকারের নির্বাচিত আইনসভা, মানে উপযুক্ত জনগণের ভোটাধিকারের নির্বাচিত আইনসভা হয়, সেটা তো সংবিধানের প্রথমে থাকা উচিত ছিল। আমি আপনাদের প্রশ্ন করতেছি, আমাদের এখানে সংবিধানের এটা 4র্থ ভাগে না রেখে 1, 2, 3 হচ্ছে মৌলিক অধিকার, মূলনীতি এবং প্রস্তাবনা ইত্যাদি, আমি ওইটার কথা বাদ রাখছি। শুরু করলো তারা নির্বাহী বিভাগ দিয়ে। এইখানে তাদের অন্তরের যে আসল বাসনাটি প্রকাশ পায়। এটা হচ্ছে বেহাত বিপ্লবের প্রথম নমুনা হচ্ছে 1972-এর সংবিধান। বিপ্লবকে সে ব্যর্থ করে দিয়েছে। এখন জনগণ যে কথাটা বলছে, ধরেন ডক্টর ইউনূস সাহেব জাতিসংঘে গিয়েছেন, তিনি সেখানে ছাত্র নেতাদের 2 বা 3 জনকে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে তাদের পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি যদি বলে থাকেন অমুক ছেলে মাস্টার মাইন্ড, লোকে এটা নিয়ে কত লেখালেখি করছে ফেসবুকে, এগুলিকে বলে কুতর্ক, সফিস্ট্রি। এটা তো প্রতীকী। তিনি বলে এই ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এটা এদের মাথা থেকে এসেছে। কথাটা আক্ষরিক করতে সত্য হতে কোনো দরকার নেই। উনি তাদের কৃতিত্বটা প্রতীকী আকারে, তিনি তো এখান থেকে তার 158 জন সমন্বয়কে নিয়ে যাবেন না, এইটাই। কিন্তু তুলনা করুন, 1972-এর পর বাংলাদেশের রাষ্ট্রপতিরা যখন জাতিসংঘে গিয়েছিল, তখন তারা মুক্তিযোদ্ধাদের নিয়ে গিয়েছিল নাই? অর্থাৎ তারা যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছিলেন, বীরশ্রেষ্ঠ হয়েছিলেন, তাদের তো নিয়ে যেতে পারবেন না। যারা বেঁচে ছিলেন, বীর উত্তম ছিলেন, তাদের একজনকে তো নিয়ে যাননি। রাজনৈতিক নেতাদের তো নিয়ে যাননি। এই পার্থক্যটা লক্ষ্য করেন। বিপ্লব তখনই বেহাত বিপ্লব হয়েছে, যে জনগণের কর্তৃত্ব নয়। ইনফ্যাক্ট দেখা গেছে 1970-এর নির্বাচনে যারা জিতেছিলেন তারাই পরবর্তীকালে গণপরিষদ গঠন করেছেন।
কিন্তু নিয়ম হচ্ছে যে নতুন গণপরিষদ হলে নতুন নির্বাচন দিতে হয়। আমরা যুদ্ধের মাধ্যমে গঠিত গণপরিষদ দিয়ে আইন তৈরি করেছি, কিন্তু এখন আমি ফলেন পরিচয় হতে বলে, ফলে তো বৃক্ষের পরিচয়। সেই সংবিধান ছিল জনগণকে ক্ষমতাহীন করার সংসদ। যেমন সংসদ সেখানে কেন্দ্রস্থান আসে নাই। আপনি আমেরিকার সাথে তুলনা করার জন্যই বলছি, আমেরিকার সংবিধানের 1 নম্বর ধারা হচ্ছে আইনসভা, 2 নম্বর হচ্ছে প্রেসিডেন্ট, 3 নম্বর হচ্ছে বিচার বিভাগ। আমাদের এখানে উল্টা, আগে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, তারপরে আইনসভা এবং তারপরে বিচার বিভাগ। আপনি তো সামান্য, আপনি বলতে কি এসে যে আগে দিলে দিলে কি হয় না, পত্রিকার যখন খবর ছাপায় আপনি জানেন না প্রধানমন্ত্রীর খবর কোথায় যায়, বিরোধী দলের খবর কোথায় যায়। যারা সংবাদপত্রে কাজ করেন তারা জানেন এটাকে প্রোটোকল, কোথায় যাবে, কত ব্যানার হেডলাইন হবে, বাঁ দিকে জানে ডান দিকে যাবে, ভাষার তো একটা নিয়ম আছে। সেটাই বোঝা যায় আমাদের দেশ শুরুর থেকেই গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হয়েছে। এখন যে পরিবর্তনটা হয়েছে এটা হচ্ছে 1971-এর যে মূল আকাঙ্ক্ষা ছিল, এই দেশে কোনো বৈষম্য থাকবে না, এটা তো 1971-এর ঘোষণাপত্রে বলা হয়েছে। আর একটা ছিল কি, এই দেশে মানুষের মর্যাদা তৈরি হবে। জসীমউদ্দিনের বইয়ের কথা মনে আছে আপনাদের, যে দেশে মানুষ বড়, রাশিয়া গিয়ে তিনি লিখেছিলেন এই দেশে মানুষ বড় হবে। 3 নম্বর কি, এখানে সামাজিক ন্যায় বিচার হবে, সুবিচার হবে। এই 3টা কথাই ইকুয়ালিটি মানে হিউম্যান ডিগনিটি এবং সোশ্যাল জাস্টিস, এই 3টা থাকবে। কিন্তু 72 সালে আয়সা তারা লিখলো, আমরা তো কখনো এটা বলি না এদেশের মূলনীতি হবে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ কথাটা 1971-এ কোনোদিন শুনি নাই আমরা। আপনারা দেখেন এটা 72 সনে এসে যোগ, এমনকি তাজউদ্দিন আহমেদ যখন ফিরে এলেন কলকাতা থেকে, মুজিবনগর থেকে ফিরে এসে 22শে ডিসেম্বর যে ভাষণ দিলেন, আপনারা মহিদুল হাসানের মূলধারা 71 বইতে দেখেন, তিনি কিন্তু বলছিলেন রাষ্ট্রের মূলনীতি হবে 3টি, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদটা পরে যোগ করেছে আওয়ামী লীগ সরকার। আমি বলবো কি তাজউদ্দিন সাহেব ওই 3টা কিন্তু আমাদের মূলনীতি থেকে সরে গিয়েছিলেন। আর রাষ্ট্রের মূলনীতি হবে 3টা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। এটা ঘোষিত হয়েছিল 1971 সনের 10 এপ্রিল। এইটা হচ্ছে, এইটার নামে মুক্তিযুদ্ধ হয়েছে। আমরা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের নামে মুক্তিযুদ্ধ করিনি। এটা আপনি ব্যাখ্যাটা পরে চাপিয়ে দিয়েছেন। 72-এর সংবিধান রচিত হয়েছে এই তথাকথিত মূলনীতিগুলি নিয়ে, এগুলি সংবিধানের 2য় ভাগে আছে। আমি আপনাদের সামনে কোনো সমাধান দিতে আসি নাই, আমি প্রশ্ন করছি, তাই কিনা জিজ্ঞাসা করেন। তাহলে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কি হলো? কিছুই হয় না। এই জন্য আমাদের দেশে একই সাথে সংবিধান বলবৎ আছে এবং একই সাথে মানুষ গুম হতে পারে। যেখানে একজন মানুষ গুম হয় সেখানে সংবিধান ভেঙে গেছে, তাহলে তো আমরা একটা অসাংবিধানিক সরকারই ছিলাম। যেখানে একজন মানুষকে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়, আপনাদের নারায়ণগঞ্জে হত্যাকাণ্ড হয় নাই, র্যাবের নামে যে অভিযোগের বিচার হয়েছে এটা এখনো মাঝখানে ঝুলে আছে, এটা তো কোনো সংবিধান ওয়ালা সরকারে হতে পারে না। কাজে যখন আমি বললাম সংবিধানের রূপরেখা, জাতীয় সংবিধানের, আমি বলছি 2টো রূপরেখা আমাদের। সংবিধান হবে 2 ভাগে বিভক্ত। এখানে থাকবে মৌলিক অধিকারের গ্যারান্টি, এখনো নাম কাও আসতে আছে, যেটা কখনো লঙ্ঘন করা যেতে পারে না, মানে না কাজে না কথায়। আমাদের এখানে কাজেও এটা লঙ্ঘিত হচ্ছে, কথায়ও লঙ্ঘিত হচ্ছে। আছে যেমন ধরেন সংবিধানের মধ্যে আছে কাউকে বিনা বিচারে আটক করা যাবে না, কিন্তু 1974-এ স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট হলো, বলা হল কি আপনি তাকে কোনো রকম বিচার না করে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ না আসে, ডিটেইনি হিসাবে তাকে 120 দিন রাখতে পারবেন। পৃথিবীর অন্যান্য দেশে বিধান আছে কি যখন যুদ্ধ বাদে তখন জরুরি অবস্থা জারি হলে এটা করতে পারে। আমাদের এখানে জরুরি অবস্থা আপনার লাগবে না, আপনি তাকে 120 দিন রাখবেন। শুধু তাই না, জেলা ম্যাজিস্ট্রেট এটাকে আবার 120 দিনের জন্য বাড়াতে পারবে, তারপরে আবার 120 দিনের বাড়াতে পারবে। এক করতে আপনাকে অনন্তকাল ধরে কিন্তু বিনা বিচারে আটক রাখা যাবে। তাহলে সংবিধানের সাথে এটা সাংগত্যপূর্ণ হয় কিভাবে? পরবর্তীকালে যেগুলি করেছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এগুলি ওইটা ওই সম্প্রসারণ, অথবা আমরা বলি জরুরি অবস্থা মেটানোর জন্য যেমন করে এই যে র্যাব গঠন করলো, এত কোনো মৌলিক অধিকারের সাথে এটা কখনো যায় না। যে সমাজে মৌলিক অধিকার বিদ্যমান সেই সমাজে র্যাবের মতো বাহিনী গঠন করা যায় না। সেখানে মানুষকে বিনা বিচারে 120 করে আপনি অনন্তকাল ধরে আটক রাখতে পারেন না। এখন পরে কি সেটারও তারা পরোয়া করেছে? তারা তো আপনাকে আটক রাখা তো একটা সম্মানের কাজ, তারা তো আটকও রাখে না, আপনাকে তারা মেরে ফেলে, আপনাকে তারা ক্রস ফায়ারে দেয়, তারা গান ফাইটে দেয়। অর্থাৎ আমাদের দেশে, তারপরে আমরা মনে করি আমরা একটা সাংবিধানিক দেশে আছি। এটা কোন ধরনের ব্যাপার? সেটা কি ছিল? আমরা অন্তত 5 বছর পরে ভোট দিতে পারি। সেটা যখন আমরা পারলাম না, তাহলে সেটা শাস্তি কি? যেমন আমাদের সংবিধান সংশোধন করে সর্বশেষ লিখেছিল যে যে কেউ এই আইনগতভাবে গঠিত সরকারকে উৎখাতের চেষ্টা করবে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড।
কিন্তু যারা সংবিধানের আসনে বসে গুম খুন এর আদেশ দেবে তাদের কি শাস্তি হবে? তাদের তো মৃত্যুদণ্ড হওয়া উচিত। কি বলেন? হ্যাঁ, সেটা কিন্তু বাস্তবায়ন দূরের কথা, সেটা বলেও নেই লেখায়। এই জন্য বলছি, যেখানে এই অসাম্য বিরাজ করে আইনের ক্ষেত্রে, তখন দেখা যায় এই সমাজের কোনো সাংবিধানিক শাসন নেই। আমি এই জন্য বললাম, অধিকারের যে বিবরণী মার্কিন দেশের সংবিধানে আছে, পৃথিবীর অন্যান্য দেশে আছে, আমাদের দেশেও এই মৌলিক অধিকারের পরিধি, পাকিস্তানে আমাদের সংবিধানও ছিল, ভারতের সংবিধানও আছে, কিন্তু এই মৌলিক অধিকার থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। তবুও বলবো, এই মৌলিক অধিকার না থাকলে আপনার রাষ্ট্রই ব্যর্থ, রাষ্ট্রই গঠিত হয়নি সঠিকভাবে। এখন রাষ্ট্র গঠনের পর আমরা বলি রাষ্ট্রটা চালাবে কে? এটার নাম হলো সরকার। কিন্তু সরকারের বাইরে একটা বিশাল শক্তি আছে, প্রেসিডেন্টের আদেশে চলে সেনাবাহিনী। সেনাবাহিনীর সামনে একটা বিধান আছে সংবিধানের মধ্যে, ডিফেন্স ফোর্সেস, পাবলিক সার্ভিস, এগুলো সব ভাগ আছে। এই জন্য বলছি, এগুলি অত্যন্ত অকারণে সংবিধানের পাতা বরানো হয়েছে। মূল বক্তব্য হলো প্রেসিডেন্ট সাহেবের আদেশে এগুলি চলেন, এইগুলির জন্য আলাদা আইন থাকে, এগুলি বলে স্ট্যাটিউটরি প্রভিশনস। আইন তো করাই যায় এইগুলো সংবিধানটাকে কলঙ্কিত করার কোনো দরকার ছিল না, সংবিধানে থাকবে শুধু মূলনীতি। সুতরাং আমার বক্তব্য এখানে আমি শেষ করব। আমাদের গণতান্ত্রিক সম্ভাবনা দেখা দিয়েছে, এটা যদি আপনি রক্ষা করতে চান, আপনাকে চলবে না। প্রশ্ন হচ্ছে, এখানে যে কোনো মুহূর্তে এটা আপনার হাত থেকে চলে যেতে পারে যদি আপনি কোনো বাধা না দেন। সেই বাধাতে আমরা, আমাদের ন্যূনতম দাবি কি হবে? আমরা চাইবো সবার জন্য সমান অধিকার। আমি এটা দিয়ে শেষ করতে, সমান অধিকারটা কোথায়? একটা ক্ষেত্র নেন, শিক্ষার ক্ষেত্র অথবা স্বাস্থ্যের ক্ষেত্র অথবা যে কোনো একটা ক্ষেত্র নেন। শিক্ষার ক্ষেত্রে আমি বলছি যে সমান অধিকার যদি হয়, কতটুকু শিক্ষাকে আপনি সমান অধিকারের কেন্দ্রে নিয়ে আসবেন? ধরুন, আমাদের দেশে এখন প্রাথমিক শিক্ষা পর্যন্ত অবৈতনিক করা হয়েছে সরকারি বিদ্যালয়গুলোতে। তারপরে জাতিসংঘের যে মান ঘোষিত হয়েছে 1948 সনে, ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস যেটা বলে, ইউডিএইচআর ওরফে মানবাধিকারের সার্বজনীন ঘোষণা, তাতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা হবে সম্পূর্ণ অবৈতনিক এবং বাধ্যতামূলক। তারপরে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, যেটা আমাদের দেশে উচ্চ মাধ্যমিক শ্রেণী, এই পর্যন্ত শিক্ষা হবে অবৈতনিক কিন্তু বাধ্যতামূলক নয়। অর্থাৎ যার সামর্থ্য আছে সে পড়াবে, আর না পড়াবে তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটা ছোট ফাঁকি আছে, সেটা হলো 6 বছর পর্যন্ত প্রাথমিক শিক্ষা পৃথিবীর সব দেশেই, আমাদের এখানে 5 বছরে করা হয়েছে, এটা ব্রিটিশ আমলে করা হয়েছে। এটার কথা না হয় বাদে দিলাম। তো দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক হতে হবে, আমাদের দেশে এটা বাস্তব ক্ষেত্রে অবৈতনিক নয়। তারপরে হচ্ছে পেশাগত, ইংরেজিতে বলে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন। সেইটা আমাদের দেশে চালু করা হয়েছে, ক্লাস 8 পড়ার পর আপনি প্রফেশনাল বা ভোকেশনাল এডুকেশনে চলে যেতে পারবেন। কিন্তু মানসম্পন্ন শিক্ষা যে সমস্ত দেশে আছে পৃথিবীতে, সব দেশে দেখা যায় সাধারণ শিক্ষা শেষ হওয়ার পরে লোকে টেকনিক্যাল শিক্ষা যাবে। সাধারণ শিক্ষা কতটুকু হবে? পৃথিবীর সব দেশে, আমি অভিজ্ঞতার কথাই বলছি, ব্রিটেন থেকে জাপান পর্যন্ত সব দেশেই 12 বছর পর্যন্ত পড়া, বা শিশুর বয়স 17-18 বছর হওয়া পর্যন্ত। তারপরে তার একটা সাধারণ শিক্ষা সম্পূর্ণ হবে, যেটাকে আমরা বলি মানুষ হওয়ার শিক্ষা, হিউম্যানিস্টিক এডুকেশন। সে ভাষা শিখবে, গণিত শিখবে, বিজ্ঞান শিখবে, ইতিহাস শিখবে, ভূগোল শিখবে, এবং সামাজিক বিজ্ঞান শিখবে, এবং প্রাকৃতিক বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, সবগুলো শিখবে। এটা হচ্ছে সাধারণ শিক্ষা। এখন আমরা 8ম শ্রেণী থেকে যে ভাগাভাগি করেছি, তাতে কি সুবিধা হচ্ছে? দেখবেন যে যারা বিজ্ঞানে নিচ্ছে তারা আর ইতিহাস পড়তে হচ্ছে না, আর যারা মানবিক বিভাগে নিচ্ছে তারা পদার্থবিজ্ঞান পড়তে হচ্ছে না। ফলে আমরা এমনকি অঙ্ক না পড়িয়াই, কোনো রকমের পরিসংখ্যান না পড়িয়াই আমরা MA পাস করে যাচ্ছি। এই যে শিক্ষার যে কারিকুলাম নিয়ে আলোচনা হচ্ছিল, ধর্ম শিক্ষা থাকবে কি থাকবে না সেটা প্রধান তর্ক নয়। শিক্ষার যে মূল ভিত্তি, সেটা হচ্ছে আপনার ভাষা, যুক্তি, নীতি, এই সমস্ত বিষয়ে মৌলিক শিক্ষার একটা আমাদের ঐক্যমত হতে পারত। আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, আসলে সারা পৃথিবীব্যাপী যে সমস্ত দেশ এককালে পরাধীন ছিল, তাদের প্রত্যেক দেশে তারা বলছে তোমাদের জন্য তো ভোকেশনাল বা ট্রেনিং হলে যথেষ্ট, কোরিয়ান টেকনিক্যাল ইনস্টিটিউটে গিয়ে পড়ো গিয়া, তোমার দ্বারা MA পড়ার দরকার নেই। আমি MA পড়ার কথা বলছি না, যতটুকু না পড়লে একজন মানুষ তার কর্মজীবনে প্রবেশের উপযোগী হয় না, সেটার পৃথিবীব্যাপী বর্তমান মাপকাঠি হচ্ছে 12 বছরের শিক্ষা অথবা 18 বছর বয়স পর্যন্ত শিক্ষা। এটা শুধু প্রাচীন বর্তমান কালে নয়, প্রাচীন কালেও চা ছিল। প্রাচীন বইতে আপনারা পড়বেন 12 বর্ষ গুরুগৃহে বিদ্যা অভ্যাস শেষে। কারণ প্রত্যেক মানুষের বয়সের একটা মাপকাঠি আছে, মানুষ কতদিন শিখতে পারে। 12 বছরের শিক্ষাটা হচ্ছে মৌলিক শিক্ষা। এরপরে হবে আপনার হয় পেশাগত অথবা উচ্চশিক্ষা। জাতিসংঘের দলিলে বলেছে এরপরে পেশাগত শিক্ষা শুরু হবে। পেশাগত শিক্ষার ক্ষেত্রে জাতিসংঘের নির্দেশটা বেশ মজার। পেশাগত শিক্ষার ক্ষেত্রে কোনো রকমের বৈষম্য করা যাবে না।
এটা হচ্ছে তাদের প্রথম বক্তব্য। এটা সবার জন্য হবে। তবে কথা আছে, আপনার যদি এটা উল্লেখ না করলেও বোঝা যায়, পয়সা না থাকলে আপনি পেশাগত শিক্ষায় যেতে পারবেন না। তবে সেখানে কোনো মেধার প্রশ্ন তোলা যাবে না, গুরুত্বপূর্ণ। তারপরে উচ্চশিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে একটাই মাত্র বাধা, সেইটাও সবার জন্য পাওয়া হবে, কিন্তু মেধার ভিত্তিতে উচ্চশিক্ষা বন্টন করতে হবে। তার মানে শিক্ষা যদি একটা অধিকার বলেন, আমি এখন আমার ব্যাখ্যাটা আপনাদের কাছে পেশ করছি, আপনারা জেনে দ্বিমত করতে পারেন, যে পেশাগত শিক্ষা পর্যন্ত হচ্ছে সবার অধিকার। আপনার মেধা নাই এই যুক্তিতে আপনাকে বৃত্তিগত বা পেশাগত শিক্ষাদানে নেওয়ায় বঞ্চিত করা যাবে না। কাজে যখন আমরা বলি শিক্ষা একটি সার্বজনীন অধিকার, আমাকে শিক্ষা নিতে হয় কতটুকু অধিকার? দুটো, মৌলিক বা বুনিয়াদী শিক্ষা এবং পেশাগত বা বৃত্তিগত শিক্ষা, এইটাই অধিকার। ওখানে কোনো মেধার প্রশ্ন ওঠে নাই। জাতিসংঘ 1948 সনে যে মাপকাঠি গ্রহণ করেছিল মানবাধিকারের সার্বজনীন ঘোষণায়, সেখানে বলা হচ্ছে উচ্চশিক্ষা শুধুমাত্র মেধার ভিত্তিতে বন্টন করা হবে, তবে সেখানেও কোনো বৈষম্য দেখানো যাবে না জাতি, গোত্র, বর্ণ, লিঙ্গ ইত্যাদি ভেদে। এই হচ্ছে আমার বক্তব্যের কথা। শিক্ষাকে যদি আমরা মৌলিক অধিকারের অংশ হিসেবে দেখি, তাহলে এইটা বাস্তবায়ন করা আমাদের রাষ্ট্রের কর্তব্য। আমরা বলতে পারি যে রাষ্ট্রের কর্তব্য পালনে রাষ্ট্র সক্ষম নয়, যেহেতু রাষ্ট্রের অর্থনৈতিক সামর্থ্য নাই। এই জন্য বলবো, যাকে আমরা রাজনীতি বলছি, এটা আসলে কোনো স্বাধীন জিনিস নয়, এটার সাথে অর্থনীতি অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। এখন সকলের মধ্যে একটা শব্দ ব্যবহার করা হয়েছে গত সরকারের আমলেও, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। আসলে আমাদের উন্নয়নের দরকার নেই। আমাদের কি দরকার? আমাদের কাজের দরকার, কর্মসংস্থানের দরকার। যেটা আমি একটা সহজ শব্দ বলি, আমাদের দরকার প্রোডাকশন বা উৎপাদন। কিন্তু উৎপাদন না করে আপনি শুধু উন্নয়নের বরাত দিচ্ছেন। উন্নয়নের বরাতের লক্ষ্যটা কি? মাথা পিছু আমাদের বাড়ছে। গত বছরের তুলনায় এই বছর, গত বছর $2000 ছিল, এই বছর $2500। এই বলে শিশুর হাতে একটা চকোলেট ধরিয়ে দেওয়ার মতো। আমার দেখা উচিত গত বছর আমাদের ন্যূনতম মজুরি কি ছিল, এই বছর কত হয়েছে। আমাদের বেকারত্বের হার গত বছর কি ছিল, এই বছর কত হয়েছে। মানুষের কর্মসংস্থান এবং মানুষের নিম্নতম মজুরি, এই দুটোকে একসাথে ধরলে আপনি বলতে পারেন যে দেশে কেমন উৎপাদন হচ্ছে। উৎপাদন বলতে বোঝা যাচ্ছে কেমন ব্যবসায়িক কর্মকাণ্ড হচ্ছে, ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে। এটাই তো আসল কথা। উৎপাদন তো একটা আপনার সহজ কথা, আমরা সকলেই বুঝি। উৎপাদন, বিতরণ, বন্টন সবই একই কথা, অর্থনৈতিক কর্মকাণ্ড। তা না বলে আপনাকে কিন্তু উন্নয়নের কথা বলছে, এটাও কিন্তু আমাদের অধিকারের লঙ্ঘন। আমার কাজ নাই, আমার ছেলে স্কুলে ভর্তি হতে চায়, আমি মেডিকেল স্কুলে ভর্তি হতে চাই, কিন্তু যথেষ্ট মেডিকেল কলেজ নাই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই, যথেষ্ট বিশ্ববিদ্যালয় নাই। এটা তো রাষ্ট্র তার চুক্তি লঙ্ঘন করছে, মানে রাষ্ট্রের ম্যানেজাররা জনগণের সাথে বেইমানি করছে। কাজে সেইটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা ভবিষ্যতে যে সংবিধানের কথা বলবো, তাতে মৌলিক অধিকারগুলো কি কি সেটার পুনঃসূত্রায়ন করি। এবং মৌলিক অধিকার যে শুধুমাত্র আমাকে গ্রেপ্তার করা হবে না বা আমি ভোট দিতে পারবো তাতেই সীমিত থাকবে কেন। আমার যেমন কতগুলো চাওয়ার অধিকার আছে, যে আমি রাষ্ট্রে থাকলে আমার একটা কাজ পাওয়ার অধিকার থাকবে, এবং কাজ পেলে একজন মানুষের বেঁচে থাকতে হলে ন্যূনতম যা লাগে সেই পরিমাণ বেতন না হলে আমি কাজ করতে পারবো না। কারণ আমি তো উৎপাদন করার জন্য আমার দুটো হাত আছে, মানুষ তো শুধু মুখ নিয়ে জন্মায় না। এই জন্য তো আমরা রাষ্ট্র গঠন করেছিলাম। আমার কর্মসংস্থান, আমার শিক্ষার ব্যবস্থা, আমার যাতায়াতের ব্যবস্থা, এই কথাগুলো যদি আমি সংবিধানে অন্তর্ভুক্ত করি বাস্তবায়নের জন্যে, তাহলে এটাই হবে গণতান্ত্রিক সংবিধান। সেই জন্য আমার গণতান্ত্রিকের সাথে আমাকে একটা শব্দ যোগ করতে হবে, গণতান্ত্রিক এবং ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক এবং সমতাভিত্তিক। ইংরেজিতে বললে ডেমোক্রেটিক অ্যান্ড ইকুইটেবল। এই ইকুইটি কথাটা যদি আমি না নিই, তাহলে আমার গণতন্ত্র ওই লিবারাল ডেমোক্রেসির চোরাবালিতে ঘুরপাক খেতে থাকবে। তারপর আমি বলবো, সংবিধানে লিখলেই কোনো জিনিস বাস্তবায়িত হবে না, আপনাকে জাগ্রত প্রহরী হতে হবে, পাহারা দিতে হবে। সেটা কি করে দিতে হবে? জনগণের যদি নিজস্ব কমিটি না থাকে এটা বাস্তবায়নের জন্য, শুধুমাত্র পুলিশের উপর নির্ভর করে আপনি গণতান্ত্রিক অধিকার বাস্তবায়িত করতে পারবেন না। সেই জন্য আমি বলবো, আমাদের গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা বর্তমানে যে সম্ভাবনা উন্মুক্ত হয়েছে গত বিপ্লবে, এটা যদি সত্যিকারের গণতান্ত্রিক বিপ্লবে আমরা রূপান্তরিত করতে চাই, আমাদের বেশি সময় নাই। দাবিগুলো পরিষ্কার করে যদি আমরা তুলতে পারি, তাহলে আমাদের পক্ষে এর কিছুটা হলেও বাস্তবায়ন আশা করা সম্ভব। আমি দু একটা ক্ষেত্রের উদাহরণ দিলাম, একই উদাহরণ দিতে পারতাম চিকিৎসা ক্ষেত্রেও। সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার যে অধিকার মানে যেটা তার উৎপাদনশীল কর্মী হিসেবে কাজ করতে হলে তার স্বাস্থ্যের যেটুকু গ্যারান্টি দরকার, এটা নিশ্চিত রাষ্ট্র দেবে। এখন আমরা বলছি আপনার স্বাস্থ্যের অধিকার আপনারই, আপনার পকেটে তাহলে চিকিৎসা পাবেন, নাহলে পাবেন না, তাহলে রাষ্ট্র তো আপনার দায়িত্ব নিচ্ছে না। আচ্ছা, আমি যে কথাগুলি বললাম, অনেকে মনে করতে আপনি তো সমাজতন্ত্রের কথা বলছেন। আসলে সমাজতন্ত্র বলে যে মতবাদের উদ্ভব হয়েছে পৃথিবীতে, এটা তো আসলে গণতন্ত্রেরই।
গণতন্ত্রকে অর্থবহ করতে হলে আমি বলি সকলের কাছ থেকে রাষ্ট্র নেবে, কিন্তু আমি যদি গাধা হই আমার কাজ হবে ভার বহন করা, আর আমি যদি কুকুর হই আমার কাজ হবে চিৎকার করা। যদি আমি উল্টা কাজটা করি মালিক এসে আমার কোমর ভেঙে ফেলবে রাত্রেবেলা যদি আমি চিৎকার করি। গাধার কাজ ভার বহন করা, কুকুরের কাজ চিৎকার করা। এই জন্য বলে যে যার ভূমিকায়। এই জন্য একটা গণতন্ত্রের মূল সূত্র হচ্ছে যার কাছে যা পাওয়া যায় তার কাছ থেকে তা নাও, কিন্তু যাকে যা দিতে হবে তার প্রয়োজন অনুসারে, যার অসুখ হয়েছে তার চিকিৎসা করতে হবে, যার বিদ্যা দরকার তাকে স্কুলে ভর্তির সুযোগ দিতে হবে। তাহলে এটা আমরা পারছি না কেন? পৃথিবীর দেশে আমাদের মতোই গরিব দেশ, আমাদের চেয়ে বেশি গরিব ছিল কিউবার মতো দেশ। কিউবা নিজেকে যত সমাজতান্ত্রিক বলুন না কেন, আমি যে ওরা গণতন্ত্রকে অর্থবহ করেছে, তারা 10 বছরের মধ্যে দেশে একজনকে নিরক্ষর রাখে নাই। আমাদের দেশে শুধু বাংলাদেশের 53 বছর নয়, ভারতের 78 বছর হিসাব করে দেখেন। ভারতে কত লোক দারিদ্র সীমার নিচে বাস করে, তাদের স্বীকৃত দারিদ্র সীমা, কত লোক নিরক্ষরতার অভিশাপে এখনো নিমজ্জিত। তার মানে বোঝা যাচ্ছে কি সমস্যা হয়েছে ওখানে। কিউবার মতো ক্ষুদ্র দেশ, যাতে 1 কোটি 10 লাখ বা 1 কোটি 20 লাখ মানুষ, সেখানে তারা অন্তত 10 বছরের মধ্যে 60-এর দশকে সবাইকে অন্তত দস্তখত করতে শেখাতে পেরেছে। কিউবা অন্য দেশে আমেরিকাকে ছাড়িয়ে গেছে সেটা বলা আমার উদ্দেশ্য না, তার সীমিত সম্পদের মধ্যেও সেই মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছে, সে মানুষের শিক্ষার ব্যবস্থা করতে পেরেছে, কারণ তার ইচ্ছার মধ্যে, আকাঙ্ক্ষার মধ্যে, জনগণের মধ্যে এটা ছিল। আমাদের সেই আকাঙ্ক্ষার মধ্যে সেটা ছিল। জনগণের আকাঙ্ক্ষা যদি আমরা কাউকে দিয়ে দেই, এই যে ফ্যাসিজম কাকে বলে, ইটালিতে এই স্লোগান দিয়েছিল। যে সমস্ত দেশে শিল্পায়ন আগে না হয় পরে হয়েছে, সেই সমস্ত দেশের স্লোগান হয় এক নেতা এক দেশ। এক নেতা এক দেশ হচ্ছে ইটালির স্লোগান। এই জন্য তারা ইটালিয়ান ভাষা বলে ইল দুচে, না জার্মান ভাষা বলে ডি ফুরার, নেতা। আর আমাদের দেয়ার ফুরার, আর আমাদের দেশে নাম হয়েছিল নেতাজি। সুভাষচন্দ্র বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এটা ফ্যাসিস্ট স্লোগান। এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ, ওটা ফ্যাসিস্ট স্লোগান ছিল। কখনোই আপনার ক্ষমতা এক নেতার উপর, এক দেশের উপর, এক পার্টির উপর ছেড়ে দেওয়া যাবে না। সংবিধানের মধ্যেই আমাদের এই কথা ছিল না, কিন্তু এই যে সংবিধানে যে লেখা হচ্ছে জাতির পিতার ছবি রাখতে হবে, এটা ফ্যাসিস্ট বিধান, এটা রাখার কোনো দরকার নেই। আচ্ছা, এখনো আছে, বর্তমান যে সংবিধান আছে তাতে আছে প্রত্যেক অফিসে আপনার জাতির পিতার ছবি রাখতে হবে। এবার জাতির পিতা এই কনসেপ্টটাও একটা ফ্যাসিস্ট কনসেপ্ট। আপনি দেখেন, এটা একটা রাষ্ট্র, এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে অজস্র মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে। তার মধ্যে আমরা যে যার ভূমিকায় অভিনয় করেছি, কেউ নেতার ভূমিকায়, কেউ মধ্যস্থ ভূমিকায়, কেউ অনুসারীর ভূমিকায়। কিন্তু একজনকে অনেক বড় করে তোলার এই যে প্রক্রিয়া, এটা হচ্ছে ফ্যাসিজমের জন্মভূমি। আপনি যদি কোনো জিনিসকে গোড়ায় বন্ধ না করেন, আগায় বন্ধ করতে পারবেন না। অন্যান্য কথা যেগুলো আপনারা জিজ্ঞাসা করেছেন সেগুলো প্রশ্ন উত্তরের মধ্যে হয়তো বলবো। আমি আপাতত এখন থামি। ধন্যবাদ।